আসসালামু আলাইকুম। এসএসসি 26 তো প্রায় একদম দ্বার প্রান্তে, আপনাদের তো পরীক্ষা খুবই সন্নিকটে। আমি যে ভিডিওটা তৈরি করছি তার ঠিক 3 দিন বা 4 দিন পরে আপনাদের পরীক্ষা। আজকে আমরা আপনাদের ফিজিক্সের একটা অধ্যায় নিয়ে একটু কথাবার্তা বলবো। একটু আপনাদের দেখেন, ফিজিক্সের অষ্টম অধ্যায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা না একটা সৃজনশীল আসে। এই অধ্যায়টা আপনাদের উচিত প্রথমে একটু খুব সুন্দর করে কভারেজ করা। এখান থেকে 100% একটা সৃজনশীল আপনাদের আসবে। আমরা যদি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারি, তাহলে আমরা কিন্তু 10-এ 10 পাইতে পারবো। খুবই সহজ একটা অধ্যায় এটা। আমরা সাধারণত 2টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা আমরা শেষ করব। এই অধ্যায়টাতে 2টা বিষয় আছে, একটা হলো আপনার বিম্ব অঙ্কন, আর একটা হলো আপনার গাণিতিক। আমরা 2টা বিষয়ের মাধ্যমে এটা সাধারণত শেষ করব। আজকে আমরা প্রথম টপিকটা নিয়ে, আমাদের প্রথম পার্টে এই বিম্ব অঙ্কন নিয়ে আমরা কথা বলবো। এখন বিম্ব অঙ্কনের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আমাদের দর্পণ। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এখন দর্পণ দেখেন, দর্পণ জিনিসটা হলো যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হলো দর্পণ। আমি আরেকটু কথা বলে রাখি, আজকের এই ক্লাসটাতে আমি থিওরিটিক্যাল আলোচনা একটু কম করবো, একটু গভীরে ঢুকেই পড়াবো যেন সৃজনশীল অ্যান্সার করা যায়। তাহলে আপনি ধরতে পারেন, আপনি যদি ক্লাস 9-এর হন, তাহলে এই ক্লাসটা আপনার পক্ষে বোঝাটা হয়তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু মনোযোগ দেখলে আপনি এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি একটু ভিতরে গিয়ে পড়াবো যেন সৃজনশীল খুব সহজে অ্যান্সার করতে পারেন। এসএসসি 26 ব্যাচ খুব উপকার হবে এটা আপনাদের জন্য, আর 27 ব্যাচ যারা আছেন তারাও এটাতে খুব ভালো উপকার হবে। দেখেন, আমরা এটা শুরু দিই, ঠিক আছে? স্টার্ট দিই। প্রথমে দেখেন দর্পণ। এই দর্পণের আসলে সংজ্ঞাটা আমরা একটু কম পড়াবো, আমরা একদম আপনার সূত্রগুলা দিয়ে ভিতরে ঢুকে যাবো। দর্পণ দর্পণ সাধারণত আপনার এটা 2 প্রকার হয় স্যার। আমি যদি বলি, দর্পণ সাধারণত আপনার 2 প্রকার হয়। একটা হলো আপনার সমতল দর্পণ, একটা হলো আপনার সমতল, আর একটা হলো আপনার গুলীয়। এখন দেখেন স্যার, গুলীয় দর্পণ আবার 2 ধরনের হয়। একটা হয় আপনার উত্তল, আর একটা হয় আপনার অবতল। গুলীয় দর্পণ 2 ধরনের হয়, একটা হলো উত্তল দর্পণ, আর একটা হলো অবতল দর্পণ। আমরা এই দর্পণগুলোতে বিম্ব অঙ্কন নিয়ে কথা বলবো আজকে ক্লাসের মধ্যে। দেখেন, এখন বিম্ব অঙ্কন যদি আপনি শুরুতে বুঝতে চান, এখন দেখেন মোটামুটি আপনার এই সমতল দর্পণের চিত্র হয় 2টা, উত্তল দর্পণের চিত্র হয় 1টা, আর অবতল দর্পণের চিত্র হয় আপনার ধরেন 5টা। এই টোটাল আমরা 5টা, 2টা, 7টা, 1টা, 8টা চিত্র নিয়ে আজকে আমরা ক্লাসের মধ্যে কথা বলবো। স্যার, শুরুতে আমি যদি একটু আপনাকে মনে করাই দিতে চাই, এই অধ্যায়ের নাম হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, স্যার প্রতিফলন জিনিসটাকে আগে একটু বুঝি আমরা। স্যার প্রতিফলন মানে যেখান থেকে আলো পরে আবার ফেরত আসে। এখন প্রতিফলন কোথায় হয় স্যার? প্রতিফলন হয় স্যার দর্পণের মধ্যে স্যার। এখন দর্পণ কি স্যার? আয়না। আমি যদি এক্সাম্পল আপনাদেরকে বলি, স্যার একটা জিনিস দেখেন, বিয়ে বাড়িতে ঘটনা কি হয় দেখেন তো, জামাই এবং বউ দুজনকে পাশাপাশি বসানো হয়। পাশাপাশি বসে তাদের সামনে একটা আয়না দেওয়া হয়। আয়না দিয়ে তারপরে জামাইকে কি জিজ্ঞাসা করে, কি দেখা যায়? জামাই থাকায় বলে আসমানের ছাদ দেখা যায়। আর বউকে যখন জিজ্ঞাসা করে কি দেখা যায়, বউ বলে আমার পৃথিবী দেখা যায়। তারা এই বিয়ের মঞ্চে বসে চাঁদ আর পৃথিবী স্যার কিসের বিনিময়ে দেখে? এই আলোর প্রতিফলনের ফলে দেখে। কথা কি বুঝতে পারছেন? যখন আপনার বরের আলো যায় আয়নার উপরে পড়ে এবং এখান থেকে প্রতিফলিত হইয়া কনের চোখের মধ্যে আসে, তখন কনে বলে যে তার পৃথিবী এখানে দেখা যায় আয়নার ভিতরে। আর বর যখন আপনার কনের চেহারার আলো এটার মধ্যে পড়ে দর্পণের মধ্যে, তখন বর বলে যে আমার চাঁদ দেখা যায়। তারা এই আলোর প্রতিফলনের জন্য চাঁদ এবং পৃথিবী 2টা দেখতে পারে। বাস্তবিক অর্থে আমরা যখন আপনার আয়নার সামনে দাঁড়ানোর পরে আমরা চুল ঠিক করি বা চেহারাতে যাই কিছু করি না কেন, সবকিছু এই আলোর প্রতিফলনের জন্যই ঘটে। এখন আলোর প্রতিফলন এই 3টা আমার সাধারণত দর্পণ আছে, একটা হলো সমতল, একটা হলো উত্তল, একটা হলো অবতল। এই 3টা দর্পণ দিয়ে খুব ভালো করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই চিত্রগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। এখন দেখেন স্যার, আমি যদি বিম্ব অঙ্কনটা যদি আমি আপনাকে পড়াইতে চাই, দেখেন বিম্ব অঙ্কনটা পড়তে গেলে আপনাকে শুরুতে স্যার দর্পণগুলো চিনতে হবে। স্যার দর্পণের মধ্যে প্রথম যে দর্পণটা আছে এটা হলো আমার সমতল দর্পণ। এই দর্পণটা হলো আমার সমতল দর্পণ। কথা কি বুঝতে পারছেন? মানে যে দর্পণ একদম সোজা থাকবে এই দর্পণটা হলো সমতল দর্পণ। সমতল দর্পণটা হলো আমাদের যে ড্রেসিং টেবিলের আয়নাটা আছে সাধারণ আয়না, এটা হলো আমার সাধারণত সমতল দর্পণ। আর গুলীয় দর্পণ স্যার দেখতে গুলের মতো হবে স্যার, ঠিক এরকম, এই জন্য ঠিক এরকম। এখন দেখেন উত্তল দর্পণ হলো সেই দর্পণটা যেই দর্পণের আপনার ঠিক ভিতরের অংশে এরকম কাঁচকাটা থাকে।
এখন কাজ করা জিনিসগুলো কি আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা খুব ভালো করে জানতে পারছেন এবং বুঝতেও পারছেন। এইগুলো হলো আমার পাড়া লাগানো বা সিলভারিং। দর্পণের পিছনে ধাতুর যে প্রলেপটা লাগানো হয় সেটাকে বলা হয় পাড়া লাগানো বা সিলভারিং। যদি ভিতরের অংশে পাড়া লাগানো বা সিলভারিং থাকে তখন সেই দর্পণটাকে বলবো আমি উত্তল দর্পণ, আর যদি বাহিরের অংশে থাকে লাগানো তখন সেটাকে আমি বলবো স্যার অবতল দর্পণ। কথা বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন আমি মোটামুটি 3টা দর্পণ চিনে গেলাম। সোজা একটা টান যদি থাকে এবং যে কোনো দিকে আপনার থাকতে পারে সেটা হলো আপনার সমতল দর্পণ। এখন এটা হলো আপনার উত্তল দর্পণ। এটা চিনার আমার উপায় হলো স্যার বাহিরের অংশে কি থাকবে স্যার পাড়া লাগানো থাকবে। আর যদি এই অংশে পাড়া লাগানো থাকে তাহলে এইটা আপনার দর্পণ হিসেবে কাজ করবে, আর এখানে বাইরের অংশে পাড়া লাগানো থাকবে ভিতরের অংশটা দর্পণ হিসেবে কাজ করবে। আচ্ছা স্যার, এখন আমরা আমাদের মূল বিষয়ে যাই। প্রথমে আমরা সাধারণত অবতল দর্পণের প্রতিবিম্ব অঙ্কন এইটা আমরা পড়াশোনা করব। এখন অবতল দর্পণে যদি আমরা প্রতিবিম্ব অঙ্কন করতে চাই তাহলে আগে আমাদের প্রথম থেকে কাজটা করতে হবে স্যার একটা অবতল দর্পণ আমাদের আঁকতে হবে স্যার। এই যে দেখুন, আমি যদি একটা অবতল দর্পণ প্রথমে আঁকি স্যার, এইটা হলো আমার একটা অবতল দর্পণ। খুব ভালো করে বুঝবেন স্যার, এটা হলো আমার একটা অবতল দর্পণ। ঠিক তার মাঝ অক্ষ বরাবর একটা টান থাকবে স্যার। দেখেন এটা হলো সি, এটা হলো এফ। আপনারা যারা আছেন তারা খুব ভালো করে বুঝতে পারতেছেন। এখানে একটা হলো সি আর একটা হলো এফ। সি হলো স্যার বক্রতার কেন্দ্র আর এফ হলো আপনার প্রধান ফোকাস। তাহলে কি আমরা বুঝতে পারছি? এখানে সি হলো বক্রতার কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস স্যার। এখন দেখেন, আর এইটা হলো আপনার মেরু স্যার। এটা আমার কি স্যার মেরু, এটা হলো পি বলে অনেকে। এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস এবং এটা হলো আমাদের মেরু। আচ্ছা, এখন আমরা সাধারণত আগে একটা কথা আপনি মনে রাখবেন, এইখান থেকে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা এটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। কি বলে স্যার? বক্রতার ব্যাসার্ধ। আর এই যে প্রধান ফোকাস, এটা হলো প্রধান ফোকাস বা অনেকে ফোকাস বিন্দুও বলে। প্রধান ফোকাস থেকে যেই মেরু পর্যন্ত দূরত্ব আছে এটাকে বলা হয় আপনার ফোকাস দূরত্ব। এটাকে আপনার কি বলা হয় স্যার? ফোকাস দূরত্ব। এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যতটুকু দূরত্ব তার অর্ধেকটা হলো প্রধান ফোকাস থেকে এই পর্যন্ত দূরত্ব। তার মানে এইটার অর্ধেক হলো এতটুকু। কথা কি বুঝতে পারছি? এটা আমরা গাণিতিক যখন আগামী ক্লাসে পড়বো এটা আমরা পড়বো। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে যদি আমি আর ধরি তাহলে এই যে প্রধান ফোকাস থেকে এই পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব এটাকে স্মল এফ ধরবো। এটাই করবো আমি r/2। এই সূত্র দিয়ে আমি অঙ্ক করবো স্যার আগামী ক্লাসে। এগুলা আমরা আজকের ক্লাসে পড়বো না। আজকের ক্লাসে আমরা শুধু চিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এখন দেখেন স্যার, এখন তাহলে আমরা সাধারণত এটা আমরা মুছে দিই, এটা নিয়ে কথা বলবো না। এখন স্যার, এখন সাধারণত এখন আমাকে চিত্র অঙ্কন করার জন্য প্রথমে যে বিষয়টা বুঝতে হবে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু জিনিসটাকে আপনি একটু বুঝেন। মনে করেন কোনো একটা দর্পণের সামনে কোনো একটা বস্তু না রাখলে তো এটার ছবি দেখা যাবে না, যাবে না স্যার। এখন আপনি দর্পণের সামনে যাই রাখেন না কেন, মানে আয়নার সামনে আপনি যেই যাই রাখবেন সেটা আপনার লক্ষ্যবস্তু হয়ে যাবে। এখন আপনি নিজে গিয়ে যদি আয়নার সামনে দাঁড়ান তখন সেটা হয়ে যাবে, আপনি নিজে হয়ে যাবেন লক্ষ্যবস্তু। আর আয়নার মধ্যে যেটা দেখা যাবে সেটা হলো আপনার প্রতিবিম্ব। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন আপনি আমরা মনে মনে এই অবতল দর্পণটার 6টা ভাগে ভাগ করব। 6 রুল দিয়ে চিত্রটা আমরা শুরুতে আঁকবো স্যার। দেখেন মোটামুটি এই দর্পণ থেকে আমি অনেক দূরে একটা অবস্থান ধরবো, অসীম দূরত্ব। দর্পণ থেকে অনেক দূরে একটা অবস্থান ধরলাম, এটা হলো অসীম। আপনারা সবাই কাঁটা কলম নিয়ে বসেন এবং এটা আঁকেন। অসীম দূরত্ব স্যার। আমি চাইলে এইটার মধ্যে স্যার দেখেন আমি একটু পজিশনটা করে দিই। অসীম দূরত্ব যে পজিশন এটাকে 1 ধরবো, অসীম এবং বক্রতার কেন্দ্র দুইটার মাঝের অবস্থানটাকে আমি 2 ধরবো স্যার, এবং বক্রতার কেন্দ্রকে আমি 3 ধরবো। বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে আমি 4 ধরবো। প্রধান ফোকাসকে পজিশন ধরবো 5, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে পজিশন ধরবো আমি 6। এই কথা কি বুঝাইতে পারছি স্যার আমি? এখন দেখেন স্যার, আমি বলছি প্রথমে আপনি একটা অবতল দর্পণ আঁকবেন। অবতল দর্পণ আঁকার পরে অবতল দর্পণ তো বুঝতে পারছেন, গুলিয়া দর্পণ মতো হয়ে বাহির দিকে কাজ কাটাতে দিবেন। বাহির দিকে যদি আপনার কাজ কাটা বা পাড়া লাগানোটা থাকে তখন ভিতরের অংশটা আপনার দর্পণ হিসাবে কাজ করবে। কথা বুঝছেন? এখন দেখেন আমি এখানে বললাম যে এইটা হলো আমার মেরু। মেরু থেকে অনেক দূরে একটা আমি একটা কাল্পনিক অবস্থান ধরে নিব। এই অবস্থানের নাম হলো আমার অসীম অবস্থান। এখন আপনি চাইলে এটা হলো আয়না। আয়নার সামনে আপনি যদি চিন্তা করেন স্যার আপনি এখানে দাঁড়াইতে পারবেন, আপনি চাইলে স্যার এইখানে দাঁড়াইতে পারবেন, আপনি যদি চান স্যার আমি এই জায়গায় দাঁড়াবো এইখানে দাঁড়াইতে পারবেন, আপনি চাইলে এইখানে দাঁড়াইতে পারবেন, আপনি চাইলে এইখানে দাঁড়াইতে পারবেন, আপনি চাইলে এইখানে দাঁড়াইতে পারবেন। এখন আপনি দেখা দেখেন আপনার কয়টা পজিশন আছে? 1 2 3 4 5 6। এই 6টা পজিশন আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। কথা কি বুঝছেন? এই 6টা দর্পণ মানে এই 6টা যে পজিশন, এই 6টা পজিশন দিয়ে আমাদের চিত্রগুলো আসবে স্যার। দেখেন আপনি একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি অসীমে দাঁড়ান বা অসীম এবং এই যে পজিশনটা এটার নাম হলো অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থান।
আর এটা হলো আপনার বক্রতার কেন্দ্র, আর এই পজিশনটার নাম হলো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থান। এটা হলো আমার প্রধান ফোকাস। আর এই যে পজিশনটা, এটা হলো প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী স্থান। কথা কি বুঝছেন? এই হলো আমার পজিশনের হিসাব নিকাশগুলো। এখন আপনি যদি কখনো লক্ষ্যবস্তু আপনার অসীম মানে আমি অসীমের পজিশন এটা দিয়েছি 1, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে এই পজিশনটাকে দিয়েছি আমি 2, এখন বক্রতার কেন্দ্রকে দিয়েছি আমি 3, এখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এটাকে দিয়েছি 4, প্রধান ফোকাসকে দিয়েছি 5, প্রধান ফোকাস এবং মেরু এইটার মধ্যবর্তী স্থানকে দিয়েছি আমি 6। স্যার আমি যদি আমি যদি অসীম থেকে শুরু করে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থান এতটুকু জায়গার মধ্যে 4টা পজিশন থেকে যে কোনো একটা পজিশনের লক্ষ্যবস্তু রাখি, যেমন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে কোনো জায়গায় যদি আমি একটা লক্ষ্যবস্তু রাখি, তখন সেখানে আমি সবসময় বাস্তব প্রতিবিম্ব পাবো। স্যার কি প্রতিবিম্ব পাবো? বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব মানে আপনি এতটুকু জিনিস মনে রাখেন, আপনি এটা হলো দর্পণ, এটা হলো দর্পণের সামনের সাইড, আর এটা হলো দর্পণের পিছনের সাইড। বাস্তব প্রতিবিম্ব আপনি চিনবেন কেমনে? আপনি যেই পাশে লক্ষ্যবস্তু রাখবেন, যদি সেই পাশেই প্রতিবিম্ব গঠিত হয়, তখন সেটা হবে বাস্তব প্রতিবিম্ব। কথা কি বুঝাইতে পারছি? আমি আবারও বলতেছি, আমার এই ক্লাসটা এসএসসি 26-এ যারা পরীক্ষা দিবেন এবং 27-এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য, কারণ এখানে আমি থিওরিটিক্যাল কোনো আলোচনা করতেছি না, এখানে ডাইরেক্ট আমি সৃজনশীল সলভ করানোর জন্য প্রিপারেশন নিতেছি আপনাদেরকে নিয়ে। আমি এখানে আজকের ক্লাসে শুধু বিম্ব অঙ্কন করব, আর গাণিতিকটা আমাদের পার্ট 2-এ আসবে। প্রথম ক্লাসে শুধু বিম্ব অঙ্কনটাই যাবে। ওকে স্যার, দেখেন আমি স্টার্ট দিলাম। আপনি যদি 1 থেকে শুরু করে, আমি পজিশনগুলো বুঝতে পারছি তো, আপনি যে কোনো একটা দর্পণ আঁকেন না কেন, একটা অবতল দর্পণ, যে কোনো দর্পণ না, অবতল দর্পণ আপনি প্রথমে একটা আঁকবেন, আইকে এরকম একটা টান দিবেন, ঠিক মাঝে একটা অবস্থান দিবেন বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুইটার মাঝে প্রধান ফোকাস দিবেন, দিয়া এখান থেকে অনেক দূরে, আপনার যত দূরে মনে চায় একটা অবস্থান দিয়ে দিবেন অসীম। এই চিহ্ন নাম কিন্তু অসীম, ইনফিনিটি। এই অসীমকে আপনি 1 নম্বর পজিশন দিবেন। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যে জায়গা আছে এটাকে আপনি 2 নম্বর পজিশন দিবেন। বক্রতার কেন্দ্রে আপনি 3 ধরবেন। এখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থান যেটা, এটাকে আমি 4 ধরবো, প্রধান ফোকাসকে আমি 5 ধরবো, এবং প্রধান ফোকাস এবং মেরু এই দুইটার যে মাঝের জায়গাটা এটাকে ধরবো আমি 6। কথা কি বুঝতে পারছি? আমি আবারও বলে দিই, সি যেটা ধরছি এটা হলো আমার প্রধান ফোকাস, এটা হলো আমার বক্রতার কেন্দ্র, আর এফ যেটা ধরছি এইটা হলো আমার প্রধান ফোকাস। কথা কি বুঝছেন? ওকে, এখন আমি বলছি লক্ষ্যবস্তু রাখার যে বিষয়টা, লক্ষ্যবস্তু হলো দর্পণের সামনে আপনি যেই বস্তুটাকে রেখে দিবেন সেইটা হবে আপনার লক্ষ্যবস্তু। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, আপনি নিজে দর্পণের সামনে বা আয়নার সামনে দাঁড়ায় পড়েন, তখন আপনি নিজে হয়ে যাবেন লক্ষ্যবস্তু। কথা বুঝাইতে পারছি? আর আয়নার ভিতরে যেটা দেখা যাবে সেইটা হইলো আমার প্রতিবিম্ব বা বিম্ব। এখন দেখেন, আপনি যদি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে কোনো জায়গায় লক্ষ্যবস্তু রাখেন, সবসময় আপনি বাস্তব প্রতিবিম্ব পাবেন। কেমন প্রতিবিম্ব? বাস্তব। কেমন প্রতিবিম্ব? বাস্তব। এতটুকু জায়গায় যদি লক্ষ্যবস্তু রাখি, তার প্রতিবিম্ব আমি পাবো সবসময় বাস্তব। স্যার কেমন প্রতিবিম্ব পাবো? স্যার বাস্তব প্রতিবিম্ব পাবো। আমি যদি 5-এ লক্ষ্য ছিলাম, স্যার আমার কালি শেষ হয়ে গেছিল, একটু প্রবলেম হয়ে গেছিল। স্যার আপনি যদি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে কোনো অবস্থানে লক্ষ্যবস্তু রাখেন না কেন, সবসময় আপনি পাবেন বাস্তব প্রতিবিম্ব। এখন আপনি যদি 5-এ লক্ষ্যবস্তু রাখেন, তাহলে আপনি প্রতিবিম্ব বাস্তব প্লাস অবাস্তব দুইটা প্রতিবিম্ব আপনি পাবেন। এটা আপনি একটু মনে রাখেন, আপনার পরীক্ষাতে কিন্তু এই 5টি কেন্দ্র করে প্রশ্ন আসবে স্যার। আর 6-এ যদি আপনি লক্ষ্যবস্তু রাখেন, তো এইখানে আপনি সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাবেন। অবাস্তব প্রতিবিম্ব। কথা বুঝাইতে পারছি? আমরা আপনাকে এখানে পজিশন ধরবো 6টা। কয়টা পজিশন ধরবো? 6টা। এখন 6টা পজিশনের মধ্যে 1 থেকে 4 পর্যন্ত যে কোনো অবস্থানে আমি লক্ষ্যবস্তু রাখি না কেন, সব সময় পাবো বাস্তব প্রতিবিম্ব। আর যদি আমি 5-এ লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমি বাস্তবও পাইতে পারি, অবাস্তবও পাইতে পারি। কথা কি বুঝছেন? আর যদি আমি 6-এ লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমি সব সময় অবাস্তব প্রতিবিম্ব পাবো। আমরা কিন্তু স্যার পড়তেছি অবতল দর্পণে প্রতিবিম্ব অঙ্কন। এটা করার জন্য আমি প্রথমে আপনাকে কিছু নিয়ম শিখাচ্ছি, খুব সহজে আমরা এগুলো আইকে ফেলবো স্যার, কোনো চিন্তার কারণ নাই। আমি বলছি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, প্রথমে 6টা পজিশন দিলাম, 6টা পজিশন আমি আপনাদেরকে চিনাইছি, খুব ভালো করে চিনাইলাম। এখন বলছি আপনি চাইলে অসীমে লক্ষ্যবস্তু রাখতে পারেন, অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থানে লক্ষ্যবস্তু রাখতে পারেন, আপনি বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখতে পারেন, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু রাখতে পারেন, প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু রাখতে পারেন, যেটা প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী স্থানেও লক্ষ্যবস্তু রাখতে পারেন স্যার। যেখানে লক্ষ্যবস্তু রাখেন না কেন, সবসময় স্যার আমি যদি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে জায়গায় লক্ষ্যবস্তু রাখি, সবসময় বাস্তব প্রতিবিম্ব পাবো। 5-এ রাখলে বাস্তব বা অবাস্তব পাবো, আর 6-এ রাখলে সবসময় অবাস্তব পাবো।
কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন আমরা অবতল দর্পণের প্রতিবিম্ব অঙ্কনের জন্য 3টা সূত্র পড়বো স্যার। 3টা সূত্র দেখেন, প্রতিবিম্ব অঙ্কনের প্রতিবিম্ব অঙ্কনের 3টি সূত্র, 3টি সূত্র দেখেন স্যার। এখন আমি আপনাকে বলি যে 3টা সূত্র একটু মনে রাখবেন স্যার। স্যার আমি এইটার নাম কি দিয়েছিলাম জানো স্যার, বলেন তো? এই যে রেখাটা বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত, এই যে এটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি বলে? বক্রতার ব্যাসার্ধ। কিন্তু এই লাইনটা যে পুরাটা, এটাকে সাধারণত বলা হয় আপনার প্রধান অক্ষ। কি বলা হয় স্যার? প্রধান অক্ষ। স্যার এটাকে প্রধান অক্ষ কেন বলে, এটা যদি এই ক্লাসে কথা বলতে চাই তাহলে তো আসলে বেসিক থেকে এটা পড়ে নিতে হয়। আমি আবারও বলতেছি, এই ক্লাসটা কিন্তু আমি একটু ডিপে গিয়ে পড়াইতেছি। যারা ক্লাস 9-এ পড়তেছো তারা হয়তো ভাবতে পারো ভাইয়া কি পড়াচ্ছেন, স্যার কি পড়াচ্ছেন, কিছু বুঝতে পারতেছি না, উপর দিয়ে যাইতেছে। তাদের জন্য আমি খুব শীঘ্রই এই অধ্যায়ের থিওরিটিক্যাল একটা ক্লাস আপলোড দিব ইনশাল্লাহ। এখন আপাতত আমার ক্লাসগুলা এসএসসি 26 এসএসসি পরীক্ষা শুরু হইতেছে, তাদের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত যতগুলা ক্লাস দিব এসএসসি 26-কে একটু কেন্দ্র করে ক্লাসগুলো দিব। আর ক্লাস 9-এ যারা আছো তারা আমার ক্লাসগুলা দেখতে পারো, কোনো সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়া তুমি দেখলে বুঝতে পারবা। ক্লাস নিউ 10-এ যারা আছো তারা তো অবশ্যই বুঝতে পারবা, আর যারা অবশ্যই পরীক্ষা দিবা পরীক্ষার্থী তারা তো আরো ভালো করে বুঝতে পারবা। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে প্রতিবিম্ব অঙ্কনের জন্য আমার 3টা সূত্র লাগবে স্যার। এই যে রেখাটা, এটার নাম হলো আমার প্রধান অক্ষ। এটার নাম কি স্যার? প্রধান অক্ষ। এই যে এটা হলো প্রধান অক্ষ স্যার। প্রথম যে সূত্র আমার, আপনি দেখেন এটা যদি একটা অবতল দর্পণ হয়, যে আপনার এটা হলো আপনার প্রধান অক্ষ। স্যার আমি আরেকটা জিনিস একটু আপনাকে আমি একটু বলে দিই, আপনি একটু মনে রাখবেন। আসলে এখানে ঘটনাটা কি হবে, আলু যাবে কোনো জায়গায় বাধা খাইবে আবার ফিরে আসবে, এইটা হলো আপনার প্রতিফলন। আলু যাবে বাধা খাবে আবার যেদিক থেকে গেছে সেদিকে ফিরে আসবে। কথা কি বুঝতে পারছেন? যেই মাধ্যম থেকে যাবে বাধা খায় আবার সেই মাধ্যমে ফিরে আসবে, এইটা হলো আমার আলুর প্রতিফলন। এখন প্রথম যেটা, এটা তো অবশ্যই আমি আঁকলাম স্যার প্রধান অক্ষের, এটা হলো আমার প্রধান অক্ষ। এই যে প্রধান অক্ষের সমান্তরালে স্যার আপনাকে মনে রাখতে হবে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি দর্পণে যায়, এই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি দর্পণে যায়, তখন সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। মনে রাখবেন আপনি সূত্র নাম্বার 1, প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি দর্পণে যদি যায় সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে আসবে স্যার? প্রধান ফোকাস দিয়ে আসবে। এখন সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার 2 হলো এটা ঠিক উল্টাটা। এটা হলো আপনার, আপনি দেখেন যে এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস। এটা হলো আপনার দেখেন, এটার কাহিনী হলো যদি কোন রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আসে বা আপতিত হয়, সেটা প্রতিফলনের পর স্যার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে দর্পণে আসতেছে, আপতিত প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাচ্ছে স্যার? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাইতেছে। এখন সূত্র নাম্বার 3 যেটা দেখেন, সূত্র নাম্বার 3 যেটা, সেটা হলো আপনার যে এটা হলো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোন রশ্মি দর্পণে আসে, সেটা প্রতিফলনের পর যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? প্রথম সূত্র আমি কি পড়ছি খুব ভালো করে মনে রাখো, যে প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি দর্পণে আসলে সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, আর প্রধান ফোকাস দিয়ে কোন রশ্মি দর্পণে আসলে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। মানে যদি এইটা হলো প্রধান অক্ষ, যদি এইভাবে আসে তাহলে প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাবে, যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন যে এরপর একটা আমি বলছি, যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোন রশ্মি দর্পণে আসে সেটা প্রতিফলনের পর আবার সেই দিক দিয়েই যাবে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। এসএসসি 26 ব্যাচ যারা আছেন, যারা এই অধ্যায়টা এখনো ভালো করে শেষ হয় নাই বা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না, যতগুলো চিত্র আছে সবগুলোর প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। স্যার এইখানে এই পজিশনগুলোর বাইরে অবতল দর্পণে আর কোনো চিত্র নাই, খুব ভালো করে মনে রাখেন। আমরা যা পড়তেছি এগুলো দিয়ে আমাদের কমন পড়বে 100%। এখন স্যার দর্পণ সাধারণত 3টা দর্পণ আছে, তার মধ্যে আমরা অবতল দর্পণ নিয়ে আমরা আঁকতেছি। এটার মধ্যে চিত্র যেহেতু অনেক বেশি, এই অবতল দর্পণের চিত্রগুলো আমরা একটু আগে আঁকতেছি। স্যার এটা মুছে দিলাম আমি। অবতল দর্পণের মধ্যে দেখেন আমরা কি পাইলাম, একটা অবতল দর্পণকে আমরা 6টা ভাগে ভাগ করলাম। যে প্রথমে দর্পণ থেকে বহু দূরে, অনেক দূরে, কত দূরে এটা জানা নাই, অনেক দূরে একটা
অবস্থান দিলাম, সেটা হলো অসীম। আপনি পরীক্ষার খাতায় একটা অসীম দিবেন, দেওয়ার পরে অসীম, এরপরে আপনি একটা বক্রতার কেন্দ্র দিবেন অবশ্যই, যে কোনো চিত্র আঁকার পরে। আর এই দুইটার মাঝামাঝি একটা স্থান নির্বাচন করে প্রধান ফোকাস দিয়ে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে। এখন আপনি অসীম একটা লক্ষ্যবস্তু রাখবেন। এখন অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে একটা লক্ষ্যবস্তু রাখবেন। বক্রতার কেন্দ্রে একটা লক্ষ্যবস্তু আপনি রাখতে পারেন চাইলে। আপনি চাইলে এখানে লক্ষ্যবস্তু রাখতে পারেন, এইখানে আপনি এই 6টা পজিশনে লক্ষ্যবস্তু রাখতে পারেন। এখন কোন পজিশনে লক্ষ্যবস্তু রাখলে আপনাকে কেমন দেখা যাবে? আপনি একটা জিনিস কইরেন, দেখেন, আপনি যখন একটা আয়নার সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, তখন দেখবেন আপনি এক জায়গায় দাঁড়াবেন, দেখবেন আপনাকে একরকম দেখা যাচ্ছে। আপনি যখন আরেকটু আয়নার কাছে যাবেন, তখন আপনাকে একটু অন্যরকম দেখা যাবে। আপনার চিত্রটা হয় একটু বড় হবে, নয় একটু কিছু একটা হবে। যখন আপনি পিছাবেন, তখন দেখবেন আপনাকে আরেকটু ছোট লাগতেছে বা একটু বড় লাগতেছে। কথা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এই 6টা রুলকে কেন্দ্র করে এই 5টা চিত্র আমরা আঁকবো স্যার। এখন আমরা শুরু করি। এগুলো খুবই সোজা, এগুলো কোনো কঠিন কোনো কিছু না। যে কোনো একটা চিত্র অঙ্কনের জন্য আপনি একটা অবতল দর্পণ স্যার নিবেন। স্যার আমি একটা অবতল দর্পণ নিলাম, প্রথমে বক্রতার কেন্দ্র দিলাম, প্রথমে প্রধান ফোকাস দিলাম। আমি এখানে যে কথাগুলো বলছি এই কথাগুলো আমরা দিয়া সূত্রগুলা মানে আমরা একটা চিত্র আঁকবো স্যার। এখন দেখেন, প্রথমে একটা অবতল দর্পণ নিলাম। অবতল দর্পণ নেওয়ার পরে আমি বক্রতার কেন্দ্র দিলাম আর প্রধান ফোকাস দিলাম। বক্তব্য অনুযায়ী যা পড়াইছি আমি তার থেকে কি করতেছি, এর বাইরে আমি যাব না স্যার। এখন এখান থেকে অনেক দূরে একটা অবস্থান দিব অসীম। আমি মনে মনে অসীমকে 1 ধরবো, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যেটা, এটাকে 2 ধরবো, এটাকে ধরবো আমি 3, এটাকে ধরবো আমি 4, এটাকে ধরবো আমি 5, এটাকে ধরবো আমি 6। দেখো বিম্ব অঙ্কন কত সোজা হয়। আপনি প্রথমে অবতল দর্পণের 6টা পজিশন মনে রাখবেন একটু। এখন দেখেন আমি এটা করলাম। এখন আপনাকে আমি বললাম তো লক্ষ্যবস্তু আপনাকে অসীমে দিতে পারে, লক্ষ্যবস্তু আপনাকে 2 দিতে পারে, 3 দিতে পারে, 4 দিতে পারে। আপনি শুধু মনে রাখবেন 1 থেকে 4 এতটুকু জায়গার মধ্যে লক্ষ্যবস্তু দেয়, সবসময় আপনি বাস্তব প্রতিবিম্ব পাবেন। এখন বাস্তব প্রতিবিম্ব জিনিসটা কি? এটা হলো দর্পণ বা আয়না। এইটার যেই পাশে আপনি লক্ষ্যবস্তু রাখবেন সেই পাশে আপনার প্রতিবিম্ব গঠিত হবে। এটা হলো বাস্তব। যেই পাশে লক্ষ্যবস্তু রাখবেন যদি সেই পাশেই প্রতিবিম্ব গঠিত হয় সেটা বাস্তব। আর যেই পাশে লক্ষ্যবস্তু রাখবেন সেই পাশে গঠিত না হয়ে যদি অন্য পাশে গঠিত হয় তখন সেটা অবাস্তব। কথা বুঝছেন? এখন আমি প্রথমেই দেখেন, আপনাকে পরীক্ষার হলে মনে করেন যে এই জায়গায় লক্ষ্যবস্তু দেওয়া ছিল, আপনাকে পরীক্ষার হলে কিন্তু এটা দেওয়া থাকবে স্যার। কারণ এই চিত্রটা শুধু নাম্বারগুলো থাকবে না, এটা আপনার দেওয়া থাকবে। এটা দেওয়া থাকলে তখন আপনি মোটামুটি এখান থেকে অনেক দূরে একটা অবস্থান ধরে নেবেন অসীম। কথা কি বুঝছেন? এখন আপনি যদি অসীম ধরে নেন তাহলে এই অবস্থানটা অসীম আর বক্রতার কেন্দ্র 2 এর মাঝে। ওকে, এটা দিয়ে আপনাকে বললো ঘ নাম্বারের প্রশ্নগুলো যে উদ্দীপক হতে চিত্রটি অঙ্কন করো বা কি ধরনের বিম্ব গঠিত হবে ব্যাখ্যা করো। এখন দেখেন, বিম্ব অঙ্কনের জন্য আমরা এই 3টা সূত্রকে মাথায় সেট করে নেব খুব ভালো করে। 3টা সূত্র খুবই সোজা। আমি প্রতিফলনের মধ্যে আপনাকে কি পড়াইছি? আলু যাবে আসবে, আলু যাবে কোনো জায়গায় বাধা খায় আবার চলে আসবে, এই ঘটনা। আলু যাবে কোনো জায়গায় বাধা খাবে, যেই মাধ্যম থেকে গেছিল বা যেই সাইড থেকে গেছিল আবার সেই সাইডে ফিরে আসবে। ওকে স্যার, এখন দেখেন 3টা সূত্র আমরা পড়ছি স্যার। এখন 3টা সূত্র যে হিসাবটা আমি একটু আবার আপনাকে মনে করাই দিই যে একটা হলো যদি প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, এটা এই যে লম্বা যে রাখাটা এটা হলো প্রধান অক্ষ। যদি প্রধান অক্ষ সমান্তরাল রশি যায় প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে স্যার? প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি প্রধান ফোকাস দিয়ে কোন রশি দর্পণে আসে তাহলে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। আর যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোন রশি দর্পণে আসে তাহলে যেই পথ দিয়ে আসছে সেই পথ দিয়ে যাবে। এখন আপনি একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, এই 3টা সূত্র দেখে আপনার প্রত্যেকটা চিত্র অঙ্কনের জন্য যে কোনো 2টা সূত্র আপনাকে প্রয়োগ করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আপনার এই যে আপনি যে 2 এ রাখেন, 3 এ রাখেন, 1 এ রাখেন, 5 এ রাখেন, যেখানেই রাখেন না কেন আপনাকে এই 3টা সূত্র দেখে যে কোনো 2টা সূত্রের প্রয়োগ করতে হবে। এখন দেখেন প্রথম যে সূত্র পড়ছি এই সূত্রটা সাধারণত সকলগুলোর মধ্যে ফেলতে হয়। এই প্রথম সূত্রটা যে কোনো চিত্র অঙ্কনের জন্য ফেলতে হবে আপনাকে। এখন আরেকটা কোনটা ফেলবেন এটা চিত্রে আপনাকে বলে দিবে। আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন এখন শুরুতে আমরা একটা কথা একটু বুঝে নেই, স্যার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা একটু আমি যদি বলি, স্যার আপনি তো লক্ষ্যবস্তু এখানে রাখলেন, আপনি চিত্রটি আঁকবেন, আপনি একটা কথা একটু মনে রাখেন যে লক্ষ্যবস্তু যদি কোথায় রাখবেন এর উপরে আপনি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা আপনি বের করতে পারবেন স্যার। এখন কোথায় বের করবেন আরেকটু জিনিস আমরা একটু দেখি। স্যার আপনি একটা জিনিস মনে রাখেন যে এখানে সর্বোচ্চ মান কত স্যার? এখানে সর্বোচ্চ মান হলো 6। সর্বোচ্চ মান কত স্যার? 6। দেখেন 6। এখন আপনি লক্ষ্যবস্তু রাখছেন কত স্যার? 2 এ। এখন সব সময় সর্বোচ্চ মান থেকে যে জায়গায় আপনি লক্ষ্যবস্তু রাখবেন সেটা যদি আপনি মাইনাস করেন তাইলে এই যে সংখ্যাটা বেরোচ্ছে এটার মধ্যে আপনার প্রতিবিম্ব গঠিত হবে। সর্বোচ্চ মান যেটা আছে না 6 অবশ্যই সবসময় 6। আর যে জায়গায় আপনি লক্ষ্যবস্তুটা রাখছেন
ঠিক আছে, সর্বোচ্চ মান হলো এখানে 6, সবসময় আপনি 6 নেবেন। আর যে জায়গায় লক্ষ্যবস্তু রাখছেন সেই জায়গার পজিশনটা, সর্বোচ্চ মান থেকে যে জায়গায় লক্ষ্যবস্তু রাখছেন সেই পজিশনটা যদি আপনি মাইনাস করেন, যেই পজিশনটা আসবে 4, এই 4-এ আপনার এতটুকু জায়গার মধ্যে আপনার প্রতিবিম্ব গঠিত হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি চিত্র মধ্যে যাই, আমি আবার বলে রাখতেছি, এই 3টা চিত্র দেখে, এই 3টা সূত্র থেকে যে কোনো 2টা সূত্র সবসময় প্রয়োগ করা লাগবে। এই যে 1 নম্বর সূত্রটা, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, এইটা সাধারণত সব সময় আমাকে ফেলতে হবে, এটা সব সময় আমাকে ফেলতে হবে। আচ্ছা, এর পরেরটা দেখি স্যার। এখন সাধারণত প্রথমটা আমি ফেললাম, যে দেখি স্যার আমি চিত্রটা আঁকা শুরু করছি, 4-এ কিন্তু আমার গঠিত হবে স্যার, আমি জানি। প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে যে রশ্মি আপতিত হয়েছে, এই চিহ্ন আপনাকে দিতে হবে। এই চিহ্নটা না দিলে কিন্তু আপনার প্রশ্ন কেটে দিবে স্যার। প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর, এই যে প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেছে স্যার? প্রধান ফোকাস দিয়ে। এটা আমার ফিক্স জানা ছিল, আমি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণ রশ্মি বালাই, প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে স্যার? প্রধান ফোকাস দিয়ে যাবে। আমার কিন্তু মিলাইতে হবে এই দুইটার মাঝে কোনো জায়গায়। এখন দেখেন 1 নম্বর সূত্র আমি ফেলছি, কারণ আমি খুব ভালো করে জানি 4-এ প্রতিবিম্ব গঠিত হবে। কেমনে বের করছি? আমি বললাম সর্বোচ্চ মান 6, সব সময় আপনি 6 থেকে যে জায়গায় লক্ষ্যবস্তু রাখছেন, যে 2 মাইনাস করবেন। যদি 3 রাখতেন, 6 থেকে 3 মাইনাস করতেন। যদি এই জায়গায় লক্ষ্যবস্তু রাখতেন, তাহলে 6 থেকে এটা 4 মাইনাস করতেন। এখন আপনি 1 নম্বর সূত্র ফেলছেন, এখন আপনি 4 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রটা ফেলে দেন। প্রধান আপনার মিলাইতে হবে তো এই জায়গায় অবশ্যই। তাহলে আপনি দেখেন এখান থেকে বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত রশ্মি যে দিক দিয়ে আসছে আবার সেই দিক দিয়ে ফেরত দেবে। দেখেন তো এটা কোথায় মিলছে স্যার? এই যে দেখেন, দেখছেন, এইটা ছিল আপনার লক্ষ্যবস্তু, আর এটা হয়ে গেছে আপনার প্রতিবিম্ব। কথা বুঝাইতে পারছি? এটা ছিল আপনার লক্ষ্যবস্তু, এটা হয়ে গেছে আপনার প্রতিবিম্ব। আমি আপনাকে বলতেছি, আপনি প্রথমে মনে রাখবেন যে একটা দর্পণ যদি দেওয়া থাকে, দর্পণটা আসলে আপনি স্থাপন করবেন, স্থাপন করার পরে আপনি আঁকবেন। যেমন ধরেন এটা যদি পরীক্ষায়, আচ্ছা স্যার দেখেন, আমি আপনাকে এটা বুঝাই শেষ করি, পরে একটা বুঝাইতেছি। স্যার এখন আমি দেখতেছি আমার লক্ষ্যবস্তু, আপনি দর্পণ থেকে বহু দূরে একটা অবস্থান দিয়ে দিবেন, অসীম, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে ধরবেন 2, এটা হলো, এটাকে ধরবেন আপনি 3, এইটার মাঝে ধরবেন আপনি 4, এটা হলো আপনার 5, এই যে পজিশন এটা হলো আপনার 6। এখন আপনার লক্ষ্যবস্তু দেওয়া আছে 2-এ। আমি খুব ভালো করে জানি 1 থেকে 4 এতটুকু জায়গার মধ্যে যে কোনো জায়গায় লক্ষ্যবস্তু দিয়ে দেখ, সবসময় হবে বাস্তব প্রতিবিম্ব। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি এটা আগে বুঝে গেছি, যেহেতু 2-এ আছে, এটা বাস্তব প্রতিবিম্ব হবে, কিন্তু প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে এটা আমি জানি না। এইটার জন্য আমি আপনাকে আরো ইজি করে দিলাম। আপনার সর্বোচ্চ মান এখানে 6, আপনি 6 থেকে মাইনাস করবেন কি, যে জায়গায় লক্ষ্যবস্তুটা রাখবেন। লক্ষ্যবস্তু কোথায় রাখছেন স্যার? আপনি 2-এ রাখছেন, 6 থেকে 2 যদি মাইনাস করি তাহলে উত্তর আসে 4। তার মানে 4-এ প্রতিবিম্ব গঠিত হবে। এই দেখেন আমি দিয়ে দিচ্ছি 4-এ। কথা কি বুঝছেন? এখন প্রত্যেকটা চিত্র আঁকার পরে আপনাকে অঙ্কনের বিবরণ দিতে হবে। কথা কি বুঝতে পারছি? কোন বিম্বের, লিখেন আপনারা, কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায়, পূর্ণ বিবরণ বলতে বোঝায়। স্যার দেখেন, আপনাকে যে কাজটা করতে হবে, যে আমি বলছি যে কোনো চিত্র আঁকেন না কেন, আপনাকে এই কাজটা আপনাকে করতে হবে, বিম্বটার বিবরণ দিতে হবে। কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় তার অবস্থান, কি বোঝায়? তার অবস্থান, আকৃতি, প্রকৃতি। কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় তার অবস্থান, আকৃতি, প্রকৃতি। এই কাজটা আপনাকে সব সময় করতে হবে। কোন বিম্বের পূর্ণ বিবরণ, আপনি যে কোনো একটা চিত্র আঁকেন, আপনি এই অধ্যায়ের মানে 8ম অধ্যায়ের আলোর প্রতিফলনের যে কোনো জায়গার চিত্র আঁকেন, আপনি চিত্র আঁকে নিচে অবশ্যই এই কথাটা লিখে দিবেন, নাহলে কিন্তু পরীক্ষায় মার্ক পাবেন না স্যার। কথা কি বুঝাইতে পারছি? কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় অবস্থান, আকৃতি, প্রকৃতি। এই 3 জিনিসের বিবরণ আপনাকে দিয়ে দিব। এখন দেখেন স্যার, আমি কার বিবরণ দিব? স্যার বিম্বের বিবরণ দিব। কার বিবরণ দিব? বিম্বর। বিম্ব কোনটা? এটা না এটা? এটা তো আপনি রাখছিলেন, এটা লক্ষ্যবস্তু, যেটা রাখবেন সেটা কি? লক্ষ্যবস্তু। এইটা ছিল আপনার বিম্ব। এখন বিম্ব, ঠিক আছে, বিম্বের অবস্থান কোথায় বলেন তো? দর্পণের সামনে নাকি পিছে? এটা ছিল দর্পণ, আমি বলছিলাম এইটা হলো দর্পণের সামনের অংশ, এটা দর্পণের পিছনের অংশ, তো অবশ্যই এটা দর্পণের সামনে। তো বিম্বের অবস্থান হলো দর্পণের সামনে। বিম্বের অবস্থান কোথায় স্যার? দর্পণের সামনে। কথা বুঝাইতে পারছি? এরপরে দেখেন অবস্থান। আচ্ছা, আকৃতি নিয়ে আমি একটু এই জায়গাটাতে কথা বলে দেবো, আকৃতিটা সবটা সোজা হয়ে যাবে আপনার, আমি কথা দিলাম। এই জায়গাতে যে আমি একটু কথা বলি, আকৃতি আপনার সোজা হয়ে যাবে। স্যার বিম্বের সূত্রটা একটু আমি মুছে ফেললাম। দেখেন, আমি যদি আকৃতি নিয়ে এখানে কথা বলে দেই, আমি বলে দিলাম, একদম সোজা হয়ে যাবে। স্যার এখন কোন অবস্থানে বিম্ব গঠিত হইলে বিম্বের আকৃতি কেমন হবে? দেখেন আমি একটু কথা বলে দিই আপনাকে। বিম্বের আকৃতি, এটা আপনি মুখস্থের মতো মনে রাখতে পারবেন। দেখেন, আপনার যদি কখনো একে
আপনার যদি কখনো একের মধ্যে বিম্ব গঠিত হয়ে যায়, যদি একে কখনো বিম্ব আপনার গঠিত হয়ে যায়, তখন বিম্বের আকৃতি হয়ে যাবে অত্যন্ত বড়। স্যার কি হবে স্যার? অত্যন্ত বড়। এখন যদি দুয়ে যদি গঠিত হয়ে যায়, তখন এই জায়গায় হবে আপনার বড়। কথা কি বুঝছেন? যদি তিনে গঠিত হয় তাইলে হবে সমান। এটা আপনি লিখে রাখেন, যদি তিনে গঠিত হয় তাইলে কি হবে স্যার? সমান। আমি আবারও বলতেছি, যদি কখনোই একে প্রতিবিম্ব গঠিত হয়, তা প্রতিবিম্বের আকৃতি বা বিম্বের আকৃতি কেমন হবে স্যার? অত্যন্ত বড়। আর যদি দুইয়ে হয় তাহলে কেমন হবে স্যার? বড়। কথা কি বুঝছেন? আর যদি তিনে হয় তাহলে সেটা হবে সমান। এখন এই বড় কথাটা হয়তো আপনার বইয়ে লিখা নাই, বিবর্ধিত লিখা বা বর্ধিত লিখা। অত্যন্ত বড় বা বড় লিখলেও সমস্যা হবে না। আর যদি তিনে গঠিত হয় তাহলে কি হবে? সমান। স্যার কার সমান হবে? লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তু যত বড় হবে প্রতিবিম্ব ঠিক তত বড় হবে, যদি তিনে প্রতিবিম্ব গঠিত হয়। যদি দুইয়ে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে লক্ষ্যবস্তু যা থাকবে লক্ষ্যবস্তুর তুলনায় এই প্রতিবিম্বটা বড় হবে। আর যদি একে গঠিত হয় লক্ষ্যবস্তুর তুলনায় এটা অত্যন্ত বড় হবে, অনেক বড় হবে। এটা বুঝাইছে। যদি চারে গঠিত হয় তাহলে হবে আপনার ছোট। চারে যদি কখনো প্রতিবিম্ব গঠিত হয়ে যায় সেটা হয়ে যাবে ছোট। আর যদি পাঁচে কখনো গঠিত হয় সেটা হবে আপনার অত্যন্ত ছোট। যদি পাঁচে কখনো গঠিত হয় তাহলে কি হবে স্যার? অত্যন্ত ছোট। কথা বুঝেন স্যার? আরেকটু জিনিস আমি ক্লিয়ার করে দেই। আগে কিন্তু আমি বলছি স্যার লক্ষ্যবস্তু কোথায় রাখবো, এই যে এগুলো দিচ্ছি কিন্তু আমি লক্ষ্যবস্তুর। লক্ষ্যবস্তু যদি আপনি একে দুইয়ে তিনে চারে এই চার জায়গায় রাখেন তাহলে বাস্তব প্রতিবিম্ব পাবেন। যদি আপনি পাঁচে রাখেন বাস্তব পাইতে পারেন, অবাস্তব পাইতে পারেন। আর ছয়ে রাখলে আপনি কি পাবেন স্যার? অবাস্তব। এখন আমি আপনাকে বুঝাইতেছি বিম্বের আকৃতি। এই যে আমার আকৃতিতে লিখতে হবে, এই যে বিম্বটা গঠিত হলো, যে বিম্বের আকৃতিটা। তো যদি কখনো একের মধ্যে বিম্বটা গঠিত হয়ে যায় তাহলে আকৃতির জায়গায় লিখে দিবেন অত্যন্ত বড়। যদি বিম্বটা কখনো এই জায়গায় দুইয়ে গঠিত হয়ে যায় তখন আপনি দিয়ে দিবেন বড়। যখন কখনো যদি আপনার বিম্বটা তিনে গঠিত হয়ে যায় তখন আপনি দিয়ে দিবেন সমান। যদি আপনার তিন এবং চারের মাঝে গঠিত হয় তখন সেটাকে দিবেন ছোট। অর্থাৎ দেখেন তো এখানে কোথায় গঠিত হয়েছে? তিন এবং চারের মাঝে। আপনি এখানে ছোট দিতে পারেন। আপনার বইয়ে ছোট কথাটাও লেখা আছে, আবার কর্বিত লেখা আছে। আপনি ছোট লিখলেও সমস্যা নাই, কর্বিত লিখলেও সমস্যা নাই, যেটা লিখেন চাপ নাই। আচ্ছা এখন দেখেন, আর যে পাশে গঠিত হইতো আপনাকে লিখা লাগতো অত্যন্ত ছোট। ওকে স্যার। এখন পরে আমরা দেখি এখন প্রকৃতিটা আসলে কি। প্রকৃতি কি বাস্তব নাকি অবাস্তব এটা আপনি লিখে দিবেন। আমি আপনাকে বুঝাই দিছিলাম না কিছুক্ষণ আগে, যেই মাধ্যমে লক্ষ্যবস্তু রাখবেন। এটা দর্পণ, এটা দর্পণের সামনে, এটা দর্পণের পিছনে। আপনি যদি দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখেন আর সেই জায়গায় যদি মানে দর্পণের সামনে যদি প্রতিবিম্ব গঠিত হয়, এই যে লক্ষ্যবস্তু কই রাখছিলাম দর্পণের সামনে, এই যে গঠিত হচ্ছে প্রতিবিম্ব কই গঠিত হচ্ছে দর্পণের সামনে। কথা কি বুঝছেন? দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখলে যদি সামনে প্রতিবিম্ব গঠিত হয় তখন সেটা হবে সবসময় বাস্তব প্রতিবিম্ব। আচ্ছা বাস্তব প্রতিবিম্বর আরেকটা কথা আপনার বই লিখা আছে সব। কথা কি বুঝছেন? এখন আরেকটা জিনিস দেখেন, আপনাকে বাস্তব বা অবাস্তব এটা লিখতে হবে। এখন দেখেন স্যার, এই লক্ষ্যবস্তু ছিল আপনার উপরের দিকে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়ে গেছে আপনার নিচের দিকে, তার মানে উল্টো। আরেকটা কথা আপনি মুখস্থের মতো মনে রাখতে পারেন, যত প্রতিবিম্ব হবে বাস্তব, মানে বাস্তব যত প্রতিবিম্ব হবে স্যার, বাস্তব যত প্রতিবিম্ব হবে সব প্রতিবিম্ব হবে হলো আপনার উল্টো। বাস্তব যত প্রতিবিম্ব হবে সব আপনার কি হবে স্যার? উল্টো হবে। কথা বুঝাইতে পারছি? ওকে। তো এই চিত্রটা কি আমরা বুঝতে পারছি স্যার? এই চিত্রের মধ্যে আমি কি পড়াইলাম স্যার? আমি দুইয়ে লক্ষ্যবস্তু রাখছিলাম। দুইয়ে লক্ষ্যবস্তু রাখার ফলে প্রধানকের সমান্তরাল দিয়া এখান থেকে যে তিনটা সূত্র পড়েছিলাম, তিনটা সূত্র থেকে যে কোনো দুইটা সূত্রের প্রয়োগ আপনাকে করতে হবে। এই যে আমি 1 নম্বর সূত্রের প্রয়োগ করছিলাম, প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, আর একটা প্রধান ফোকাস আরেকটা রশ্মি ফেলছিলাম আমি বক্রতার কেন্দ্র দিয়া। আপনার যদি এই জায়গায় লক্ষ্যবস্তু রাখে এই দুই সূত্র ফেলে আপনি করতে পারবেন। আচ্ছা একটা চিত্র আমি আঁকছি স্যার। এখন দেখেন আমি যদি আরেকটা চিত্র এখন এখানে রাখছি, এখন আমি রাখবো হলো আপনার একটু বোর্ডটা একটু কালার হয়ে গেছে, কালো কালিটা শেষ তো আমাদের, লাল কালি দিয়ে লিখা লাগতেছে, এটা আবার একটু প্রবলেম কালিটা। ওকে আচ্ছা স্যার দেখেন, এখন আমি যদি আবার মনে করেন যে কথার কথা আপনাকে এইটা দেয়া আছে, এটা বক্রতার কেন্দ্র আপনাকে ধরেন এইভাবে দেয়া আছে পরীক্ষার হলে, এটা আপনার পরীক্ষার হলে আইসা পড়ছে, এটা আপনার পরীক্ষার হলে আইসা বললো, তখন বললো যে গতে বললো উদ্দীপকে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে ব্যাখ্যা করো বা রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। স্যার আমরা যেগুলো লাগতেছি এইগুলাই কিন্তু রশ্মি চিত্র স্যার। এখন দেখেন তখন আপনাকে আমি যে কথা বলছিলাম, যে কথা সেই কাজ, পজিশন দিবেন, 6টা পজিশন দিবেন। যে আপনি এখান থেকে অনেক দূরে, যত দূরে দেন ইনফিনিট একটা পজিশন দিবেন অসীম। এটাকে মনে মনে ধরবেন 1, এই দুইটার মাঝাকে ধরবেন 2, এটাকে ধরবেন 3, এটাকে ধরবেন 4,
এটাকে ধরবেন 5। স্যার পরীক্ষা সরি, এই যে এটাকে ধরবেন 5, এইটার মাঝে ধরবেন 6। পরীক্ষার হলে এগুলো আপনি সবাই পেন্সিল দিয়ে আঁকবেন স্যার, এগুলো পেন্সিল দিয়ে একটু হালকা করে লিখবেন, পরে আবার মুছে দিবেন। এখন আপনি দেখেন থাকে আপনার কোথায় লক্ষ্যবস্তু রাখা আছে, 3-এ লক্ষ্যবস্তু রাখা আছে। যদি 3-এ লক্ষ্যবস্তু রাখা থাকে তখন দেখেন স্যার, আমি বলছিলাম কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, এটা আমি কেমনে বুঝবো স্যার? এটা আমি বুঝবো যে সর্বোচ্চ মান সবসময় 6 থেকে যে জায়গায় লক্ষ্যবস্তু রাখা আছে সেটার মানকে আমি মাইনাস করে দিব, মানে 3 যেটা বেরোবো এই জায়গায় প্রতিবিম্ব গঠিত, মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবো স্যার? 3-এই প্রতিবিম্ব গঠিত হইব। কথা কি বুঝতে পারছেন? এইটা আঁকার জন্য আমি আপনাকে বলছিলাম 3টা সূত্র থেকে যে কোনো 2টা সূত্রের প্রয়োগ করতে হবে আপনাকে। প্রথম সূত্র, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় স্যার? প্রধান ফোকাস দিয়ে যায় স্যার। কথা কি বুঝছেন? পরে যেটা, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি, এখন আমি 2 নম্বরটা ফেলবো, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি দর্পণে আসে সেটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে স্যার? অবশ্যই স্যার কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে। এই চিহ্নগুলো আপনাকে সবসময় দিতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে প্রতিফলনের পর আপনার কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন এটা দিবেন, মানে এই চিহ্নের মানে হলো দর্পণে আসতেছে রশ্মি, এই যে রশ্মি। আমার আটটা একটু বাঁকা হয়ে গেছে টানটা, দেখেন এই যে স্যার। যদি প্রধান ফোকাস দিয়ে এখন আমি 2 নম্বর সূত্র ফেলছি, আমি আপনাকে একটা কথা বলছিলাম যে প্রথম সূত্রটা সাধারণত সবসময় আপনার পড়বে, এন্ড পরে কোন সূত্রটা পড়বে এটা চিত্রই আপনাকে বলে দিবে। স্যার দেখেন আগেরটার মধ্যে আমি 1 আর 3 ফেলছিলাম, এখন আমি 1 নম্বর সূত্র সবসময় ফেলছি, প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। কথা কি বুঝছেন? ওকে, এখন পরেরটা যেটা 3 নম্বর সূত্র চাইলে কিনা ফেলা যাইতো স্যার? আপনি বলেন তো 3 নম্বর সূত্র আমার কি ছিল? বক্রতার কেন্দ্র দিয়ে। স্যার এইখান থেকে কি এই দিক দিয়ে রশ্মি জীবনে যাওয়া সম্ভব স্যার? বক্রতার কেন্দ্র দিয়ে ফেলা সম্ভব না, তাই আমি এই 2 নম্বর সূত্র ফেললাম। খুব ভালো করে মনোযোগ দেন স্যার, আপনি পারবেন পরীক্ষায় একটা ক্লাসের মাধ্যমে, চিন্তার কোনো কারণ নাই। বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে ফেলছেন, এদিক দিয়ে গেছে। আপনি চিত্রগুলো একটু মুখস্থ মতো করে ফেলেন, এসএসসি 26 খুব উপকার হবে। পরীক্ষার হলে বসে যখন আপনি প্রশ্নগুলো যদি পাইরে ফেলেন এই ক্লাসটা করার পরে, তখন আপনি মনে মনে পরীক্ষার হলে বসে আমাকে খুঁজবেন যে কেন 2 দিন আগে হইল না বা পারলাম না বা দেখলাম না। আপনি কি বলছেন? একটু মনোযোগ দিয়ে দেখেন, ভালো কিছু হবে, আমি কথা দিলাম। ওকে, এখন দেখেন স্যার, প্রথম সূত্র বলছিলাম প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। পরেরটা হলো প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেল স্যার? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গেল। কথা বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন, এখন আমার চিত্র অঙ্কন শেষ। স্যার আমি আরেকটু কথা বলে রাখি স্যার, যদি 3-এ প্রতিবিম্ব গঠিত হয় তাহলে দেখেন সমান, এইটা যতটুকু থাকবে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব দুটোর আকৃতি কিন্তু সমান হবে। তাইলে চিত্রটা আপনি সুন্দর করে আঁকার জন্য আমি আপনাকে একটা টেকনিক একটু বলে দিতে পারি। টেকনিক একটু আপনি এখানে থাকায় দেখেন স্যার। আপনি প্রথমে, আমি এই চিত্রটাই আবার আঁকতেছি, দেখেন আমি আপনাকে যে টেকনিকটা দিব ওই টেকনিকটা দিয়ে আপনি চিত্র রাখলে খুব সুন্দর হয়ে যাবে। আপনি এই যে এইভাবে দিবেন, এইভাবে দিবেন, মনে করেন যে কথার কথা। এখন আপনি যে জায়গায় লক্ষ্যবস্তুটা দিবেন, মনে করেন যে স্কেল দিয়ে প্রথমে এখানে একটা টান দিবেন, এটা যতটুকু বড় দিবেন এটা দিয়ে মেপে এইটাও আগে এত বড় আপনি দিয়ে দিবেন, মানে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের আকৃতি সমান, এটা আপনি দিয়ে দিলেন। এখন আপনি কিন্তু জানেন 3-এ রাখলে কিন্তু 3-এই মিলিত হবে। তখন আপনি যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে একটা রশ্মি ফেলবেন, এটা এমন ভাবে দিবেন যেন এইটাকে এভাবে ছেদ করে যায়। এই যে কথা কি বুঝছেন? স্কেল দিয়ে টাইনে সুন্দর করে মিলাই দিয়ে দিবেন। পরেরটা আপনি এই টানটা একটু আগে দিয়ে দিবেন, এই দেখেন টানটা আপনি আগে দিয়েছেন না, মানে এই যে দেখেন কত সুন্দর হয়ে আপনার মিলে যাবে। এই যে এদিক দিয়ে আসলো, আইসা আবার এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে আসলো চলে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই হলো নিয়মটা। আপনি এটা একটু আগে দিয়ে দিবেন, একটু চূড়ামি বুদ্ধি আর কি। পরীক্ষা খাতা তো সারা আর দেখতে যাবে না। আচ্ছা স্যার, ওকে, এখন যে কোনো চিত্র আঁকার পরে আমাকে কি করতে হবে স্যার? কোনো বিম্বের পূর্ণ বিবরণ আপনি লিখবেন। যে এই যে কোনো বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায়, আগে যেটা আমি পড়াইছি, কোনো বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় কি কি? 3টা জিনিসের বিবরণ দিতে হবে আপনাকে। অবস্থান, আর একটা হলো আপনার আকৃতি, আর একটা হলো আপনার প্রকৃতি। কথা কি বুঝছেন? অবস্থান স্যার কার বিবরণ দিব স্যার? বিম্বের বিবরণ। বলেন তো বিম্বটা কোথায় আছে? অবশ্যই স্যার দর্পণের সামনে। বিম্ব কোথায় আছে স্যার? দর্পণের সামনে। কথা কি বুঝছেন? এখন আকৃতি কি? আকৃতি আমি বলছিলাম যদি 3-এ গঠিত হয় আকৃতি কি হবে স্যার? সমান। দেখেন আপনাকে কতটা ইজি করতেছে এই একটা বিষয়। পরে আপনার প্রকৃতি, স্যার প্রকৃতি কিন্তু আমরা যে মাধ্যমে দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখছিলাম, গঠিত দর্পণের সামনে হয়েছে, তার মানে হলো আপনার বাস্তব। এখন সোজা না উল্টো? এটা ছিল উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, তার মানে এটা হলো আমার উল্টো। কথা কি বুঝাইতে পারছি? দেখেন খুব ইজিতে কিন্তু এগুলো হচ্ছে, এগুলো কিন্তু পারা উচিত। আর পারবে না এগুলো, একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি 6 একটু ফলো করেন, হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু 2-এ রেখে আঁকছি, 3-এ রেখে আঁকছি, এখন আমরা 4-এ রেখে একটা চিত্র আঁকবো স্যার। দেখেন
মুছে দিলাম এটা। এবং 4 রেখে যদি আমি আঁকি, দেখেন আঁকেন সবাই আমার সাথে সাথে খাতা কলম নিয়ে ট্রাই করেন, প্র্যাকটিস করুন, হয়ে যাবে স্যার। এখন এই জায়গায় ধরেন আপনার রাখা আছে, এখন আপনি আগে পজিশন দিবেন যথারীতি আগের মতো। এটা থেকে অনেক দূরে একটা পজিশন ইনফিনিটি, এটাকে 1 ধরবেন, দুইটার মাঝে 2 ধরবেন, এটাকে 3 ধরবেন, মাঝে 4 ধরবেন, এটা 5, এটা 6। স্যার রাখা আছে 4-এ, সর্বোচ্চ মান 6, 6 থেকে 4 মাইনাস দিব, গঠিত হবে কত এবার 2-এ। তার মানে এতটুকু জায়গার মধ্যে এনে গঠিত হবে প্রতিবিম্বটা। এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো জায়গায় গঠিত হবে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে গঠিত হবে। স্যার দেখেন আমার সূত্র কিন্তু কয়টা, এই 3টা সূত্র যদি ছিলাম, এই 3টা সূত্র থেকে যে কোনো 2টা সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম সূত্রটা সবসময় লাগবে আমার। আচ্ছা, এই যে প্রথম সূত্র আমার কি ছিল স্যার? স্যার এইগুলো কিন্তু আপনারা মুছে দিবেন পরীক্ষার হলে, মানে একটু আইডেন্টিফাই করার জন্য দিবেন আর কি, পরে দিয়ে মুছে মুছে দিবেন। আমার গঠিত হবে এতটুকু জায়গার মধ্যে, এটা আমি জানি, এটা মুছে মুছে দিলাম। স্যার প্রথমটা আমরা দিব, যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে, এই গেছে গেছে। এখন পরেরটা আপনি দেখেন, আপনি কিন্তু খুব ভালো করে জানেন এটার এদিকে মিলিত হবে। তাহলে আপনি একটা কাজ করেন স্যার, একটু বড় করে দেন, এটা এদিকে যদি মিলিত হবে আগে একটু মিলাই দেন কষ্ট করিয়া। এই দেখেন এটা এদিকে কিন্তু মিলছে। তখন সূত্র হলো এমন, দর্পণে প্রধান অক্ষের প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত রশ্মি, মানে এই দিক দিয়ে আসছে, আসার পরে এটা এই দিক দিয়ে চলে যাবে। আপনি একটু যে কাজটা করবেন, এটা একটু আপনি আগে দিয়ে দিবেন, মানে এই টানটা আপনি এখান থেকে আগে দিয়ে মিলাই দিলেন, মানে এই যে এদিকে মিলবে, এই যে আপনার এটা এটা এই যে এখানে মিলে গেছে, কথা বুঝছেন? মানে এই টানটা একটু আপনি আগে দিয়ে দিবেন। এটা ফেলানোর পরে এটা যখন দিবেন, তখন আপনার এইটার এইদিকে মিলবো, এটা আমাকে বলতে 2-এ মিলবো, এই পজিশনটা হলো 2, বক্রতার কেন্দ্র থেকে এইদিকে যতটা পজিশন হবে সবটা 2। আর অসীমের আসলে বাস্তবিক অর্থে কোনো পজিশন নাই, এটা অনেক দূরে, কত দূরে জানা নাই, তবে আছে, এটা বহু দূরে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, এখন এটা একটু আপনি আগে ফেলাই দেবেন, দেখেন 2-এ মিলে গেছে। প্রথম সূত্র বলছে প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, গেছে গেছে। এখন পরেরটা দেন, পরে এই সূত্র নাম্বার 2 ফেলছি, দিক দিয়ে আসছে, দিক দিয়ে গেছে, ঠিক আছে ওকে। এখন দেখেন, এখন আপনি যখন কোনো বিম্বের পূর্ণ বিবরণ আপনি লিখবেন, আপনি যখন অবশ্যই অবস্থান, তার অবস্থান আকৃতি প্রকৃতি, অবস্থান আকৃতি। স্যার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাই আমি একটু তাড়াতাড়ি শর্ট করে সব লিখতেছি না, মুখে বলতেছি, ঠিক আছে? আপনারা এটা একটু লিখবেন, আপনারা সবাই লিখবেন, আমি মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি। অবস্থান আকৃতি প্রকৃতি, এই যে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে, কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায়। প্রথম চিত্রে আমি যেটা লিখে দিয়েছিলাম, এটা সকল চিত্রে লাগবে ভাই, যদি না লিখেন আপনাকে স্যার মার্ক কম দিতে পারে। আপনি অবশ্যই চিত্র আঁকবেন পরীক্ষার খাতায়, চিত্র আঁকার পরেই কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে কি বোঝায় এটা আপনি লিখবেন। আর নিচে ব্যাখ্যা কি দিবেন, নিচে আরেকটু ব্যাখ্যা দিতে হবে আপনাকে। কি ব্যাখ্যা দিবেন এটা আমি সবার শেষে যে চিত্রটা আঁকবো ওই চিত্রটা দিয়ে আমি বলে দিব, নিচে আরেকটু কি ব্যাখ্যা দিবেন। চিত্র আঁকবেন, অঙ্কনের বিবরণ দিবেন, দিয়ে পরে নিচে আরেকটু ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবেন, স্যার আপনাকে ফুল মার্কস দিতে বাধ্য, দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন অবস্থান আকৃতি প্রকৃতি যদি আমি লিখি, স্যার কার স্যার অবস্থান দেখবো, স্যার বিম্বের, এটা কিন্তু আমি লিখছি কোন বিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় বিম্বের। স্যার এই যে বিম্ব, এটা কই আছে স্যার? দর্পণের সামনে আছে অবশ্যই। কোথায় আছে স্যার? দর্পণের সামনে। এখন আকৃতি, আকৃতি কি কোথায় গঠিত হয়েছে স্যার? 2-এ গঠিত হয়েছে। 2-এ যদি গঠিত হয় তখন এটা কি হয় স্যার, যে লিখে দিয়েছিলাম, 2-এ গঠিত হলে এটা বড়, বা অনেকে বিবর্ধিত বলে। আর প্রকৃতি কি হবে বলেন তো? যেই মাধ্যমে লক্ষ্যবস্তু রাখছেন সেই মাধ্যমেই গঠিত হয়েছে, তো অবশ্যই সেটা বাস্তব। আর অবশ্যই আপনি এটা দিয়েও বুঝতে পারেন 1 থেকে 4 যে কোনো জায়গায় লক্ষ্যবস্তু রাখেন, এই যে লক্ষ্যবস্তু কথা রাখছেন, এটা যদি 1 হয়, এটা হলো 2, এটা হলো 3, 4-এ লক্ষ্যবস্তু রাখছেন, অবশ্যই বাস্তব হবে। আমরা লিখলাম বাস্তব। আমার কথা সবাই বুঝতেছেন তো নাকি? বাস্তব। আর বাস্তব প্রতিবিম্ব আপনি মুখস্থের মতো মনে রাখেন, বাস্তব সকল প্রতিবিম্ব হয় উল্টু, ঠিক আছে? আচ্ছা, এখন বুঝতে পারছি, সবাই আঁকে রাখেন আমার সাথে সাথে। এখন আমরা 5-এ রেখে আঁকবো, মানে প্রধান ফোকাসে। দেখেন স্যার, প্রধান ফোকাসে যদি আমি লক্ষ্যবস্তু রাখি, একটু থাকায় দেখেন, প্রধান ফোকাসে যদি আমি লক্ষ্যবস্তু রাখি তখন ঘটনাটা কি ঘটে স্যার? আমি যদি প্রধান ফোকাসে, স্যার লক্ষ্যবস্তু এখন কোথায় রাখবো স্যার? প্রধান ফোকাসে। স্যার প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু যদি আমি রাখি, তখন সেইখানে কোন ধরনের ঘটনাগুলো ঘটে একটু দেখেন। এই জায়গায় যদি লক্ষ্যবস্তু রাখি স্যার, এই যে আপনি প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব এবং অবাস্তব 2 ধরনের প্রতিবিম্ব হবে। আপনি মনে রাখেন, অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল দর্পণে এমন একটা পজিশন আছে যেখানে বাস্তব এবং অবাস্তব 2 ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়।
অবতল দর্পণ মানে এইটা দিয়েই প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরায় বাসায় আসে, বাকিগুলোতে চিত্র নাই খুব বেশি। কথা কি বুঝছেন? অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় 1 থেকে 4 এই পজিশন, শুধু বাস্তব পাবেন, যে আমি যেগুলো আঁকছি। এরপরে 6 লক্ষ্যবস্তু রাখলে আপনি সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাবেন। 5 এমন একটা পজিশন যেখানে লক্ষ্যবস্তু রাখলে আপনি বাস্তব প্রতিবিম্ব পাইতে পারেন, অবাস্তব প্রতিবিম্ব পাইতে পারেন। এই যে আমি যখন 5 লক্ষ্যবস্তু রাখছি, এই জায়গাতে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব আমি পাবো। এখন দেখেন, এখন অবতল দর্পণে আমি বাস্তব প্রতিবিম্বের জন্য আমি চিত্র রাখতেছি, বাস্তব প্রতিবিম্বের জন্য। সবাই খাতা কলম নিয়ে নোট করে নেন, বাস্তব প্রতিবিম্বের জন্য। স্যার বাস্তব প্রতিবিম্বের জন্য চিত্রটা আমার কেমন হবে একটু তাকায় দেখেন। স্যার আমি যদি আমার সূত্র এই 3টাই, স্যার প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। কথা কি আমি বুঝতে পারছি? এরপরে দেখেন প্রথম সূত্র আমি ফেললাম, এরপরে এই জায়গাটাতে আপনি আরেকটা একটু মনে রাখেন, এটা একটু এইভাবে হবে, অপর একটা রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে, একটু মনে রাখেন, অপর একটা রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে, এটা আপতিত হওয়ার পরে আবার এই দিক দিয়ে প্রতিফলিত হবে। আমি বলতেছি অপর একটা রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যেটা প্রতিফলনের পর মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। একটু মনে রাখেন, চিত্রটা একটু বুঝেন আমি কি বললাম। লক্ষ্যবস্তু দেখিয়ে একটি রশ্মি দর্পণে যেই দিকে আপতিত হয় আবার সেই দিকে কি হয়, প্রতিফলিত হয়। প্রতিফলনের পর মনে হয় রশ্মিটা কোন দিক দিয়ে যাচ্ছে স্যার, বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? এখন এই যে দুইটা রশ্মি আপনার, এই দুটো রশ্মি চলতেছে, ওরা আসলে জীবনে কোনো একটা সময় গিয়ে মিলবে, কখন মিলবে এটা বলা নাই। কথা কি বুঝাইতে পারছি? এই যে আপনি এতটুকু দিয়ে লাস্টে এরকম দুটা টিং টিং চিহ্ন দিয়ে দিবেন স্যার। এই টিং টিং টির মানে হলো যে তারা যাইতেছে যাত্রাপথে কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে তারা মিলবে। কোথায় মিলবে স্যার? অসীমে মিলবে। অসীমের বাস্তবে কোনো অবস্থান নেই। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি 5 লক্ষ্যবস্তু রাখেন তখন বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাইতে পারেন। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি বাস্তব প্রতিবিম্বের জন্য রাখেন তখন আপনি প্রথম একটা লক্ষ্যবস্তু রাখার পরে পাশে এইভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, অবশ্যই প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। পরে আবার অপর একটা রশ্মি দর্পণে আপতিত হবে এবং প্রতিফলিত হবে। প্রতিফলনের পর রশ্মিটা মনে হচ্ছে কোন দিক দিয়ে যাবে স্যার, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে বলে মনে হবে। কথা বুঝাইতে পারছি? এই যে দুইটা রশ্মি ওরা কিন্তু একদম সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওরা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা বলা নাই, কিন্তু তারা মিলবে যে জায়গায় থামবে। কথা কি বুঝছেন? এটা বাস্তব চিত্র। কথা কি বুঝছেন? এখন অবশ্যই আপনি এখানে অবস্থান আকৃতি প্রকৃতি লিখবেন। আমি যদি এই জায়গায় যদি আপনাকে অবস্থানটা নিয়ে অবস্থান, আকৃতি এবং প্রকৃতি এই 3টা যদি আমি আপনাকে শিখাই, তখন অবস্থান অবশ্যই যেহেতু এইদিকে যাইতেছে অবশ্যই প্রতিবিম্ব দর্পণের সামনেই মিলবে স্যার। তাইলে আমরা অবস্থান কি লিখবো স্যার? দর্পণের সামনে। অবস্থান আমি কোথায় লিখবো স্যার? দর্পণের সামনে। এখন দেখেন স্যার আকৃতিটা কেমন হবে স্যার, এটা অবশ্যই কে মিলবো কই? অসীমে। অসীমে মিললে আকৃতি কি হয় স্যার? ওই দেখেন অত্যন্ত বড় স্যার, অত্যন্ত বড়। ক্লাসটা আসলে যদি সবটা ক্লাস কেউ দেখেন, আমি আশা করি আপনার বিম্ব অঙ্কনের মধ্যে কোথাও কোনো প্রবলেম হবে না। একদম ধৈর্য ধরে দেখতে হবে। এসএসসি পরীক্ষার্থী যারা আছেন, ফোন হাতে নিয়ে তো স্ক্রল করবেন না, একটু ক্লাস টাস দেখেন, একটু উপকার হবে। আপনি যদি একটু দেখে বাড়ি দিয়ে ফেলা দেন, কাজ হবে না, এগুলোতে কিচ্ছু আসবে না। যা দেখবেন আপনাকে দেখতে হবে। ঠিক আছে? আশা করি ভালো রেজাল্ট হবে। আপনি ভিডিওটা দেখলে ভালো রেজাল্ট হবে, জানতে পারবেন এগুলো। এগুলো জানলে পরীক্ষার হলে লিখা যাবে, না লিখতে পারলে ভাই নাম্বার আসবে না। আর দেখেন স্যার প্রকৃতি কেমন হবে একটু দেখেন। স্যার প্রকৃতি আপনি যেই মাধ্যমে লক্ষ্যবস্তু রাখছেন যদি সেই মাধ্যমে গঠিত হয় তাহলে সব সময় কি স্যার? বাস্তব। আমি বলে দিলাম একটু আগে। এখন লক্ষ্যবস্তু রাখছি দর্পণের সামনে, আবার মিলতেছে দর্পণের সামনে, তার মানে এটা সবসময় বাস্তব। আমি আপনাকে বলে দিচ্ছি পাশে রাখলে বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। কথা কি বুঝাইতে পারছি স্যার? ওকে, যেহেতু এই দিক দিয়ে মিললে অবশ্যই বাস্তব। আর বাস্তব সকল প্রতিবিম্ব হবে উল্টু, এটা আপনি মুখস্থের মতো মনে রাখেন। বাস্তব সকল প্রতিবিম্ব হবে উল্টু। কথা কি বুঝছেন? ওকে, তাইলে অবতল দর্পণে লক্ষ্যবস্তু যদি আমি 5 রাখি, 5 বলতে হলো প্রধান ফোকাসে রাখি, 5 বলতে কোনো অবস্থান নাই, এটা হলো আপনার আমাদের বানানো অবস্থান চিত্রগুলা সহজে অঙ্কন করার জন্য। ঠিক আছে? আমি যদি প্রধান ফোকাসে রাখি বাস্তব চিত্র এরকম হবে। এখন দেখেন অবাস্তব চিত্রটা কেমন হবে, দেখেন অবাস্তব চিত্রটা কেমন হবে। আমি যদি একটা লক্ষ্যবস্তু যদি এখানে যদি রেখে দিই, তখন একটু থাকান এদিকে, এটা হলো আপনার সি, এটা হলো আপনার এফ। আমি যদি এই জায়গায় যদি লক্ষ্যবস্তু রাখি স্যার, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি অবশ্যই প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে স্যার? প্রধান ফোকাস দিয়ে যাবে। কথা বলছেন? পরেরটা ঠিক এইটার মতোই ফেলবেন। অপর একটা রশ্মি দেখেন, সবাই দেখেন এখানে অপর একটা রশ্মি দর্পণে যেই দিকে আপতিত হবে,
কথা কি বুঝছেন? আবার সেই দিক দিয়ে প্রতিফলিত হবে। প্রতিফলনের পর মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, এটা এদিক দিয়ে গেছিল আবার এদিক দিয়ে প্রতিফলিত হয়েছে। প্রতিফলনের পর মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন এইটা এইদিকে আসলে তো জীবনে কোনো জায়গায় না কোনো জায়গায় মিলতে পারে, এটা দেখাইছি আমি। কিন্তু এটা যদি আপনি এইদিকে বর্ধিত করেন, ওরাও লাইফে কোনো একটা সময় গিয়ে মিলিত হবে। যদি দর্পণের পিছনের দিকে ওদেরকে বর্ধিত করা হয়, লাইফের কোনো একটা সময় যে ওরা মিলিত হইতে পারে, মিলিত হবে। মিলিত হবে মানে হলো এখানে আবার প্রতিবিম্ব গঠিত হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আপনি লক্ষ্যবস্তু রাখছিলেন দর্পণের সামনে, মিলিত হবে দর্পণের পিছনে, এই যে অবাস্তব প্রতিবিম্ব। কথা কি বুঝছেন? এটারও আপনি অবশ্যই অবস্থান আকৃতি প্রকৃতি লিখে দিবেন। অবস্থান আকৃতি প্রকৃতি। তো এটার অবস্থান কই হবে স্যার? অবশ্যই দর্পণের পিছনে। কার আমরা কিন্তু স্যার এখানে যে লিখবো কোন বিম্বের পূর্ণ বিবরণ, মানে বিম্বের এই বিবরণ দিব দর্পণের পিছনে। দেখেন আকৃতি কি হবে স্যার? অবশ্যই অবশ্যই এটা কি হবে স্যার? বড় হবে বা বিবর্ধিত হবে। আর যদি আর অবাস্তব স্যার, দেখেন স্যার এখন প্রকৃতি কি হবে স্যার? লক্ষ্যবস্তু সামনে, মিলিত হয়েছে পিছনে, অবাস্তব। আর অবশ্যই সোজা। আপনি মনে রাখবেন অবাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয় স্যার? সোজা হয়। কথা বুঝাইতে পারছি? তো আমরা মোটামুটি কি পড়লাম স্যার? লক্ষ্য বাস্তব অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় আমরা দেখছি। পাশে যদি রাখি বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, এইটাও আমরা দেখলাম। এখন ছয়ে যদি লক্ষ্যবস্তু রাখি, ছয়ের অবস্থানের নামটা দেখেন, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থান বা ফোকাস দূরত্ব। এটাকে কি বলে স্যার? ফোকাস দূরত্ব। কথা বুঝাইতে পারছি? ফোকাস দূরত্ব যদি লক্ষ্যবস্তু রাখি সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এইটা আমরা এখন দেখব। দেখেন মুছে দিলাম এগুলা। স্যার আমি যদি এই জায়গাতে লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমার সব সময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। কথা কি বুঝছেন? এই জায়গায় ঘটনাটা কি হবে একটু তাকায় দেখেন। এই জায়গায় যে চিত্রটা যখন আপনি আঁকবেন, তখন প্রথমে যে বিষয়টা হবে যে প্রথমে সূত্র, আপনি প্রথম সূত্র ফেলেন, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি। এই যে গেছে, আমি একটু ক্লিয়ার করে আপনাকে এঁকে দেই। এই যে ধরেন আপনার এই দুটার মাঝে এই জায়গায় দেওয়া আছে লক্ষ্যবস্তু, আপনি চিত্র আঁকবেন যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছে রশ্মি। এই রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এই গেছে। কথা কি বুঝছেন? এটা আমি কই দিব স্যার? এইখানে দিলাম। সিটা আমি ধরেন বড় করে আমি এই জায়গায় দিয়ে দিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি দর্পণে গেছে। আর এই তীর চিহ্ন কিন্তু আপনাদের দিতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেল স্যার? প্রধান ফোকাস দিয়ে গেছে। কোন দিক দিয়ে গেছে স্যার? প্রধান ফোকাস দিয়ে গেল। আচ্ছা, এরপরটা দেখেন। পরে হলো আপনি অপর একটা রশ্মি দর্পণে এমন ভাবে ফেলবেন যেটা প্রতিফলনের পর মনে হচ্ছে আপনার বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে যাচ্ছে স্যার? বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। এখন এই রশ্মিগুলোকে যদি আপনি পিছনের দিকে বর্ধিত করা শুরু করেন, আর লাইফে একটা সময় যায় কি করে যাবে স্যার? মিলে যাবে। এই দেখেন মিলে গেছে। এই যে এইটা হবে আপনার তখন অবাস্তব প্রতিবিম্ব। যদি এটাকে যদি আপনি মনে করেন এক্স এবং ওয়াই ধরেন, তখন এটাকে আপনি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এটা আপনি ধরে দিবেন। কথা কি বুঝতে পারছেন? প্রথমে ধরেন আমি এটা আসলে আমি এইটাতে বিবরণটা দিচ্ছি, বাকি চিত্রগুলো এই বিবরণ দিকে শিখে নিবেন স্যার। এম এম ড্যাশ প্রথমে ধরবেন। আপনি যে আয়নাটা নিছেন দর্পণ নাম দিচ্ছেন এম এম ড্যাশ। আর যে লক্ষ্যবস্তু দিচ্ছেন তার নাম দিচ্ছেন এক্স ওয়াই। কথা কি বুঝাইতে পারছি? আর প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে সেটা আপনি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এই দুইটা নাম দিচ্ছেন। এখন আপনাকে প্রথমে কি করতে হবে? অবস্থান আকৃতি প্রকৃতি লিখতে হবে। আমি যেটা বলছি, অবস্থান আকৃতি প্রকৃতি, এই তিনটা জিনিস আপনাকে কি করতে হবে? লিখতে হবে। অবস্থান কই কার বিবরণ দেব? পূর্ণ বিম্বের বিবরণ দিব। এটা অবশ্যই দর্পণের পিছনে আছে, দর্পণের পিছনে। আচ্ছা, তো আকৃতি কি হবে স্যার? আকৃতি কি হবে স্যার? অবশ্যই এটার থেকে এটা অবশ্যই অনেক বড় দেখা যাচ্ছে। এটা অবশ্যই অনেক বড়, অবাস্তব প্রতিবিম্ব হবে বড়। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে প্রকৃতি কি হবে? যে দর্পণের পিছনে গঠিত হইলেই সেটা হবে অবাস্তব। দর্পণের পিছনে গঠিত হইলেই সেটা কি হবে স্যার? অবাস্তব। আর অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়। আপনি দেখায় দেখেন, মুখস্থের মতো মনে রাখতে পারেন, অবাস্তব প্রতিবিম্ব মানে সোজা। স্যার এইটা ছিল উপরের দিকে আর এইটা হয়েছে সেই উপরের দিকে। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আপনাকে আমি যেটা বলতেছি, আপনার পরীক্ষায় চিত্রটা আসলে, আপনার পরীক্ষায় হয়তো বা চিত্রটা আসতে পারে যে উদ্দীপকের, যেমন মনে করেন যে এই যে আপনাকে একটা এই যে এইটা ধরেন আপনার পরীক্ষায় দেওয়া আছে, এই যে আপনার ধরেন এইভাবে প্রশ্ন থাকবে, এটা মনে করেন যে দেওয়া আছে। কথা কি বুঝছেন? আপনাকে বলে দিবে যে উক্ত দর্পণে
উক্ত দর্পণে কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে বা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে, ব্যাখ্যা করো। আপনাকে প্রশ্ন করতে পারে যে অবতল দর্পণে কোথায় লক্ষ্যবস্তু রাখলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। স্যার এইটাই কিন্তু আমার রশ্মি চিত্র, কথা কি বুঝছেন? তখন আমি তো আপনাকে বলেই দিলাম, আমি যদি এই যে এতটুকু জায়গার মধ্যে ফোকাস দূরত্বে লক্ষ্যবস্তু রাখি, তাইলে আমি সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাবো, কথা কি বুঝছেন? তখন আপনি পরীক্ষায় লাইন লেখা শুরু করবেন যে উদ্দীপকের দর্পণটি একটি অবতল দর্পণ। অবতল দর্পণে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থানে অর্থাৎ ফোকাস দূরত্বে লক্ষ্যবস্তু রাখলে সবসময় অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। রশ্মিচিত্র নিম্নরূপ দিয়া রশ্মিচিত্র দিবেন, দিয়া অনুবিম্বের পূর্ণ বিবরণ বলতে বোঝায় অবস্থান আকৃতি প্রকৃতি লিখবেন, লিখছেন? ওকে। তারপরে আপনাকে আরেকটু ব্যাখ্যা দিতে হবে। স্যার কি ব্যাখ্যা দিতে হবে? দেখেন, তখন আপনি আসলে এই চিত্রটা যেভাবে আঁকছেন এভাবে ব্যাখ্যাটা দিবেন। প্রথমে আপনি মানে আগের যে আমি দর্পণগুলো আঁকছিলাম রশ্মি চিত্রগুলো, ওইগুলোর ব্যাখ্যা এটা মোটামুটি সেম হবে। স্যার দেখেন, আপনি ব্যাখ্যাটা কি দিবেন? আপনি প্রথমে বলবেন চিত্র, অবস্থান আকৃতি প্রকৃতি, তারপরে ব্যাখ্যা। ব্যাখ্যাটা আসলে কি লিখবেন? আপনি বলবেন দড়ি, ব্যাখ্যায় লিখবেন দড়ি এম এম ড্যাশ একটি অবতল দর্পণ, উক্ত দর্পণের সামনে এক্স ওয়াই একটি লক্ষ্যবস্তু। কথা কি বুঝাইতে পারছি? এম এম ড্যাশ একটি অবতল দর্পণ, উক্ত দর্পণের সামনে এক্স ওয়াই একটি লক্ষ্যবস্তু। এক্স ওয়াই লক্ষ্যবস্তু দেখে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি দর্পণে আপতিত হয় এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি দর্পণে আপতিত হয় এবং প্রতিফলিত হয়, এমন ভাবে প্রতিফলিত হয় যেন প্রতিফলনের পর মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই রশ্মিগুলা বাস্তবে কখনোই মিলিত হবে না। এখন তাই রশ্মিগুলাকে দর্পণের পিছনের দিকে বর্ধিত করি এবং এই রশ্মি গুচ্ছ পরস্পর ওয়াই ড্যাশ বিন্দুতে মিলে যায়। এখন এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ যোগ করি, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশই হবে এক্স ওয়াই এর অবাস্তব প্রতিবিম্ব। শেষ। এতটুকু কাজ আপনি করে দিতে পারলে আপনাকে মার্কস দিবে, ভালো মার্কস দিবে, 3-এ 3 দিবে, 4 থাকলে ছাড়াছাড়ি দিবে। কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, আপনি এই যে প্রশ্নগুলা, এটাতে হয়তো বা ম্যাথমেটিক্যাল থাকবে না, আপনার চিত্র দিয়ে প্রশ্ন আসলে আপনাকে একটু গুছায় উত্তর দিতে হবে। শুরুতে আপনি একটু বিবরণ দিবেন, এই যে আপনাকে বললো যে এইটা আপনার উদ্দীপক, এটা দিয়ে বলবো যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, ব্যাখ্যা করো রশ্মি চিত্রের মাধ্যমে। স্যার এইটাই কিন্তু রশ্মি চিত্র। রশ্মি চিত্রের কথা বললে ঘাবড়ানোর কোনো কিছু নেই, কথা বুঝাইতে পারছি? ওকে। আপনি প্রথমে একটু ব্যাখ্যা পরিচয় দিবেন, দিয়া এটা করবেন, অবস্থান আকৃতি প্রকৃতি লিখবেন, তারপরে আপনি এম এম ড্যাশের ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবেন। কথা বুঝাইতে পারছি? ওকে। এখন আমার মোটামুটি এটা শেষ, অবতল দর্পণ শেষ। অবতল দর্পণের এই কয়টা চিত্র আপনার, স্যার অসীমে আসলে চিত্রটি তো দিয়ে আসে না পরীক্ষা, এটা দিয়ে আসবেও না, এটা অসীমের তো কোনো অবস্থান নেই, এটা দিয়ে আসবে না। এটা মোটামুটি আপনি খোঁজ দিয়ে রাখতে পারেন। আপনাকে এটা দিয়ে আমি আঁকা শিখাইলাম, ভালো করে আঁকেন। এটা দিয়ে শিখাইলাম, এটা দিয়ে শিখাইলাম, এটা দিয়ে শিখাইলাম, এটা দিয়ে শিখাইলাম। এখন আরেকটু কথা আমি বলে রাখি, আপনাকে যদি পরীক্ষার হলে বসে পরীক্ষার হলে যদি প্রশ্নটা করে যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়, রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা মনে হয় ঢাকা বোর্ডে কোন একটা বোর্ডে আসছে, একটু মিলাই নিন। 25-এ মনে হয় না 24-এ আসছে। স্যার আপনাকে গতে প্রশ্নটা করা হয়েছে যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। তখন আপনি দেখেন অবতল দর্পণে 5 এমন একটা পজিশন যেখানে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাবেন। তখন আপনি এখানে ব্যাখ্যায় প্রথমে শুরু দিবেন যে দর্পণটি একটা অবতল দর্পণ, অবতল দর্পণে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল দর্পণে এমন একটি অবস্থান আছে যেখানে লক্ষ্যবস্তু রাখলে বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়, সেটি হলো প্রধান ফোকাস। আমি যদি প্রধান ফোকাসে লক্ষ্যবস্তু রাখি বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পেতে পারবো স্যার। পরে ব্যাখ্যার জন্য প্রথমে লিখবো বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে, কি লিখবো স্যার? বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে লিখে এখানে আপনার বাস্তব প্রতিবিম্ব রাখবো। কথা কি বুঝাইতে পারছি? অবস্থান আকৃতি প্রকৃতি লিখে হালকা একটু ব্যাখ্যা দিব, পরে অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে লিখে অবাস্তব প্রতিবিম্ব রাখা ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিব। কথা বুঝাইতে পারছি? এই হলো প্রশ্ন অ্যান্সার করার প্যাটার্ন আপনার। এটা আপনাকে এইভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, চিত্রের প্রশ্নগুলা। প্রথমে হালকা একটু পরিচয় দিবেন, এটা কোন দর্পণ বলছে বা কোন ধরনের প্রতিবিম্ব তারা চাইতেছে, আপনি আঁকতে পারবেন কিনা পরিচয় দিলেন, দিয়ে আপনি আঁকলেন, আইকা অবস্থান আকৃতি প্রকৃতি লিখলেন, পরে কিভাবে আঁকছেন এভাবে একটু ব্যাখ্যা দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারতেছি? ওকে। আমাদের অবতল দর্পণ শেষ, আমরা এখন উত্তল দর্পণ দেখি স্যার। আমরা কিন্তু এখান থেকে অবতল দর্পণের কয়টা চিত্র আঁকলাম স্যার? 5টা চিত্র আঁকলাম। এ অবস্থানে কিন্তু চিত্র 2টা, এফ যেটা এই অবস্থানে চিত্র কিন্তু 2টা, চিত্র 6টা ধরতে পারো। ওকে স্যার,
এখন আমরা দেখি উত্তল দর্পণ। স্যার উত্তল দর্পণ কেমন আসলে আমরা দেখি উত্তল দর্পণের প্রতিবিম্ব। স্যার এইটা হলো আপনার উত্তল দর্পণ, মানে এটা কাঁচকলাটা ভিতরের দিকে থাকবে, কথা কি বুঝছেন? এই যে এটা হলো বক্রতার কেন্দ্র। স্যার দর্পণ উত্তল হোক আর অবতল হোক, আপনার যেই দিকে মানে রাউন্ড ফিগার থাকবে এই দিকে বক্রতার কেন্দ্র, মানে বৃত্তের গোলকটা যেদিকে থাকবে সেই দিককে হিসাব করে আপনাকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই দিলাম অবতল আমি যদি উত্তল, স্যার এটা হলো উত্তল দর্পণের প্রতিবিম্ব। উত্তল দর্পণে প্রতিবিম্ব। এতক্ষণ আমরা অবতলের ডাকছি স্যার। এখন উত্তল দর্পণের প্রতিবিম্ব মানে এটা একটা দর্পণ, এই পাশে আপনার পাড়া লাগানো বা এই পাশে আপনার স্টিলটা দেওয়া। এই যে আমাদের যেই আপনার আয়নার পিছনে একটা হার্ডবোর্ড দেওয়া থাকে না, এই যে এই কাজটা দিয়ে হার্ডবোর্ড গুলো, যেমন এইদিকে যদি হার্ডবোর্ড থাকে তো এইদিকে দাঁড়ালে তোমাকে দেখা যাবে? কখনোই দেখা যাবে না। তোমাকে উল্টা দিকে মানে মানে এই দর্পণের দিকে, তখন উত্তল দর্পণে এটা হয়ে যাবে দর্পণের সামনে। কথা কি বুঝাইতে পারছি? এইখানে দেখেন এখন এই জায়গাটাতে মানে উত্তল দর্পণের একটা চিত্রই, এই চিত্রটা যদি আপনি আঁকতে চান, আপনি প্রথমে বলবেন, স্যার আপনি কি বলবেন? প্রথমে বলবেন একটি রশ্মি দর্পণে আপতিত হয়। একটা রশ্মি দর্পণে কি হয় স্যার? আপতিত হয়। কথা কি বুঝতে পারছেন? একটি রশ্মি দর্পণে আপতিত হয়, যেই দিকে আপতিত হয় সেই দিকেই প্রতিফলিত হয়। একটি রশ্মি দর্পণে আপতিত হয়, যেই দিকে আপতিত হয় সেই দিকে প্রতিফলিত হয়। কতক্ষণ হয়েছে স্যার? আমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, একটা লং হয়ে যেতেছে। ঠিক আছে, একটু ভালো করে দেখেন, আমি একটু তাড়াতাড়ি স্পিডে কথা বলবো, এত বড় ভিডিও নেওয়া যাবে না। আচ্ছা একটু স্পিডে কথা বলতেছি, একটু তাড়াতাড়ি বুঝে নেন। স্যার একটা রশ্মি মানে একটা রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে, যেই দিকে আপতিত হবে সেই দিকে প্রতিফলিত হবে। কথা বুঝাইতে পারছি? একটা রশ্মি দর্পণে যেই দিকে আপতিত হবে সেই দিকে কি হবে স্যার? প্রতিফলিত হবে। এখন দেখেন, এখন প্রতিফলিত রশ্মি দর্পণের পিছনের দিকে যদি আমি বর্ধিত করি, সেটা মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। কথা কি বুঝাইতে পারছি? অপর একটা রশ্মি দর্পণে আপতিত হবে এবং প্রতিফলিত হবে। কথা কি বুঝছেন? প্রতিফলিত রশ্মিটি অপর একটা রশ্মি দর্পণে কি হবে স্যার? আপতিত হবে এবং প্রতিফলিত হবে। কথা কি বুঝছেন? এখন প্রতিফলিত রশ্মিটি মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে, সরি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। কথা কি বুঝাইতে পারছি? যে এইটা হলো আমার উত্তল দর্পণের অবাস্তব প্রতিবিম্ব। স্যার আমি কি বললাম? আপনি প্রথমে একটা দর্পণ নেবেন এম ড্যাশ, এইটা হলো আপনার দর্পণের সামনে, এটা আপনি লক্ষ্যবস্তু রাখলেন, এক্স হয় আপনার একটা লক্ষ্যবস্তু। ঠিক আছে, এখন দেখেন এক্স ওয়াই হলো আপনার একটা লক্ষ্যবস্তু। আপনি বলবেন যে এম ড্যাশ একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল দর্পণের সামনে এক্স ওয়াই একটা লক্ষ্যবস্তু। কথা কি বুঝছেন? এখন লক্ষ্যবস্তু আপনি প্রথমে যে ব্যাখ্যাটা দিবেন, এক্স ওয়াই লক্ষ্যবস্তু হতে একটি রশ্মি দর্পণে যেই পথে আপতিত হয় সেই দিকে প্রতিফলিত হয়, যেদিকে আসছে সেদিকে প্রতিফলিত হয়েছে। একটু মনে রাখবেন, এগুলো একটা চিত্রই মনে রাখা খুব বেশি কঠিন না। যেদিকে আপতিত হয় সেই দিকে প্রতিফলিত হয়। কথা কি বুঝছেন? এখন পরে বলবেন প্রতিফলিত রশ্মিটি মনে হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছে। পরে আবার বলবেন আপনি অপর একটা রশ্মি দর্পণে আপতিত হয় এবং প্রতিফলিত হয়। এই যে এইটা অপর রশ্মি দর্পণে আপতিত হয় এবং প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিটি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এখন এই রশ্মি প্রতিফলিত হয়ে গেছে এই দিকে, এইটাই দিক দিয়ে গেছে এই দিকে। এই দুই রশ্মি বাস্তবে কখনোই মিলবে না, এজন্য এই দুইটা রশ্মিকে দর্পণের পিছনের দিকে আমি বর্ধিত করে দিছি। বর্ধিত করে দিলে এরা পরস্পর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বিন্দুতে মিলে যায়। এখন এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ যোগ করে দিই, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশই হবে যে অবাস্তব প্রতিবিম্ব। এখন এইটারও আপনাকে অবস্থান আকৃতি প্রকৃতি লিখতে হবে। দেখেন তাকে অবস্থান আকৃতি প্রকৃতি। অবস্থান কার স্যার? বিম্বের অবস্থান কোথায় স্যার? এটা যদি দর্পণ হয়, এটা দর্পণের সামনে, অবশ্যই বিম্ব কোথায় আছে স্যার? দর্পণের পিছনে আছে। বিম্ব কোথায় আছে স্যার? দর্পণের পিছনে। কথা কি বুঝছেন? তাহলে আকৃতি কেমন হইব স্যার? এই বলেন তো স্যার, এটার আকৃতি কেমন হবে স্যার? এটা থেকে এটা বড় না ছোট? অবশ্যই ছোট স্যার, তাহলে এর আকৃতি হবে অবশ্যই ছোট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে তার প্রকৃতি দর্পণের পিছনে গঠিত হইলে আপনি মনে রাখবেন সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। কথা কি বলছে? দর্পণের পিছনে গঠিত হলে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব সকল প্রতিবিম্ব হলো সোজা, অবাস্তব সকল প্রতিবিম্ব হলো সোজা। কথা কি বুঝছেন? ওকে, এখন তাহলে আজকে মোটামুটি আমার সবগুলা চিত্র আঁকে দেওয়ার কথা ছিল। আমি অবতল এবং উত্তল দর্পণের সবগুলা চিত্রই স্যার আঁকে দিলাম। আমি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। আর সমতল দর্পণের দুইটা চিত্র, সমতল দর্পণের চিত্র পরীক্ষা আসে না ভাই, কম আসে। এরপরেও আমাদের এই অধ্যায়ের সেকেন্ড পার্ট যেটা ক্লাসটা নিব, ওইখানে প্রথমে আমি সমতল দর্পণের চিত্রগুলো দেখায় তারপরে আমি গাণিতিক ক্ষেত্রে প্রবেশ করবো স্যার। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আজকের ক্লাসে আমি
অবতল দর্পণের বিম্বগুলো আঁকলাম, উত্তল দর্পণের একটা বিম্ব, উত্তল দর্পণের একটা চিত্র। আপনাকে পরীক্ষার হলে আপনাকে দেখবেন যে এইভাবে দিয়া বলে দিবে যে উক্ত দর্পণের প্রতিবিম্ব অঙ্কন করো। তখন আপনি অঙ্কন করবেন, প্রথমে একটু ব্যাখ্যা দিবেন, পরিচয়টা দিবেন, দর্পণটি একটা উত্তল দর্পণ, এই দর্পণের প্রতিবিম্ব অঙ্কন করা সম্ভব, টেক্কা দিয়া চিত্র আঁকা অবস্থান আকৃতি প্রকৃতি লিখে পরে দিয়ে এম ড্যাশ একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ। ওকে, আর ভিডিওটা লম্বা করা যাবে না, এখানে শেষ করে দিতে হবে। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে এই অধ্যায়েরই সেকেন্ড পার্ট নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।